আমি এই ভিড়ে হারাতে পারবো না। গুড মর্নিং শিলিগুড়ি, আপনারা শুনছেন আপনাদের কাছের মানুষ অভিজিৎকে। সেই দিনটা আমি এখনো ভুলি না, আজকেও ভুলিনি। সেই কঠিন দিনগুলো কাটিয়েছি। আমি মিরাক্কেলের অডিশন দিতে গেছিলাম। আমাদেরকে ওই মাইক্রোফোনের সামনে বা টিভির সামনে প্রুফ করতে হতো যে উই আর দ্য শো রানার অ্যান্ড উই আর দ্য এন্টারটেইনার। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই বিভাগটা না আমরা করে ফেলেছি। আমার মায়ের পাইল ছিল, 300 টাকা সেটা দিয়ে সেল করে সেটা দিয়ে আমাকে মা পাঠালেন। কোনো দুঃখ ছিল না, আক্ষেপ ছিল না। একটা অনেক দিনে দম বন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছিলাম একটা অচেনা জগৎ। বিজয়ের পরের প্রথম স্ক্রিপ্ট শুনলেন শর্মিলা ঠাকুর অতৌদি প্যালেসে বসে। প্রথম আমি জীবনে কাউকে স্ক্রিপ্ট শোনাচ্ছি। শিলিগুড়ির পথে হাঁটতে হাঁটতে বড় স্বপ্ন দেখা, মাকে সঙ্গে রেখে এগিয়ে চলা, বাচিক শিল্পী, তারপরে অ্যাঙ্কার, তার সাথে রেডিও, তারপর ডিরেক্টর হওয়া। রেডিওকে নিয়ে তার অগাধ ভালোবাসা, তার রেডিওর একটা আওয়াজ, কাছের মানুষ, মনের মানুষ। গুড মর্নিং শিলিগুড়ি, এটা শোনার জন্য প্রচুর লিসনাররা বসে থাকতো আগ্রহে। তাকে নিয়ে আজ কথা বলবো, তার সাথে কথা বলবো, তার জীবনের গল্প শুনবো, তার উত্থান পতনের গল্প শুনবো। আজ আমাদের সাথে শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে আজকের আমাদের অতিথি অভিজিৎ শ্রীদাস। নমস্কার। নমস্কার অনুসুয়া। শিলিগুড়ি লাইফের দর্শক যারা রয়েছেন তাদের সকলকে নমস্কার। আমার আন্তরিক শুভেচ্ছা শিলিগুড়ির লাইভের এন্টায়ার টিমকে যারা ক্যামেরার উপরে রয়েছেন, এবং এমন একজন মানুষের সঙ্গে আজকের বসেছি পডকাস্টে। খুব চেনা, খুব প্রিয় মানুষ আমার। আমাদের যাত্রাপথটা একসাথেই শুরু হয়েছিল আজ থেকে 20 বছর আগে। বিভিন্ন চড়াই উতরাই, বিভিন্ন ভালো কাজ, সবই ভালো কাজ। কোনোটার মান একটু ব্যাপ্তি, কোনোটার মান একটু ক্ষুদ্র পরিসরে নিজেদের প্রমাণ করার চেষ্টা। তো এই সবটা চলেছে, এবং আজকের অনুসূয়া যে জায়গাটায় বসে সেটাই অ্যাকচুয়ালি আমি বসি বা বসতে ভালোবাসি এখনও। কিন্তু সকলের ভালোবাসায় হয়তো সেই যোগ্যতাটা অর্জন করতে পেরেছি যে আজ অনুসূয়া তার এত সুন্দর একটা অনুষ্ঠানে, পডকাস্টে আমাকে ডেকেছে, আমন্ত্রণ জানিয়েছে। এটা আমার কাছে বিরাট একটা প্রাপ্তি। প্রথমে বাচিক শিল্পী, তারপর অ্যাঙ্কারিং, তারপর রেডিও, তারপর ডিরেক্টর, এই যে এতগুলো ফ্রেজ গিয়েছে, সেটা তো একটা বড় একটা জার্নি আছে। বিরাট বড় জার্নি, বিরাট কঠিনও, বিরাট কঠিনও জার্নি। এতটা তো এক্সপেকটেশন ছিল না। বা আজকের যেখানে স্টুডিওতে এসে বসে রয়েছি, তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছো এবং শিলিগুড়ি লাইভ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার জন্য তো আমি কৃতজ্ঞ সকলের কাছে, অবশ্যই চ্যানেলের কাছে, এবং যারা এই জার্নিতে আমাকে প্রতিষ্ঠাতা ক্রমশ দিয়ে গেছে, তারা আমার শ্রোতা হোক, আমার পরিবারের লোকেরা হোক, আমার শিক্ষাগুরুরা হোক, এবং আমার বন্ধু বান্ধবরা হোক। এবং আজকের দুজনে বসে কথা বলছি, তোমার কাছেও আমি কৃতজ্ঞ। আমাদের যাত্রাপথটা কোথাও একসাথে শুরু হয়েছিল। সেদিন ভাবিনি যে আমরা একে অপরের সাক্ষাৎকার নিতে বসবো। আজকের তুমি আমার সাক্ষাৎকার শুধু নিতে বসোনি, আমিও তোমার সাক্ষাৎকার নিতে বসেছি। একই সাথে আমরা আমাদের দুজনের জার্নিটাও শেয়ার করে নেব কথা বলতে বলতে। এই অপরচুনিটিগুলো সবসময় পাওয়া যায় না, তার জন্য অনুষ্কা তোমাকে ধন্যবাদ। আর একটা এমন প্রশ্ন করলে তুমি, সেটা শুরুটা যে কোথা থেকে বলবো, চোখের সামনে সিনেমার মতো সেগুলো এক একটা করে ছবি ফ্ল্যাশ হতে থাকে। বাচিক শিল্পী হওয়ার আগে থিয়েটারের একটা জার্নি ছিল, কলকাতা থেকে আসা, অনেক ছোট বয়সে কলকাতা থেকে আসা। ফার্স্ট ইয়ার পড়ছিলাম, কোনো একটা পারিবারিক কারণে আমাকে শিলিগুড়ি চলে আসতে হয়, এবং এসে আমি এমন কিছু পেশায় ছিলাম। যে প্রশ্নটা করেছো সেটা বলতে গেলে তার আগের না ওই ভিত গঠনটা একটু বলতে হওয়া ভীষণ প্রয়োজন। এমন কিছু পেশায় ছিলাম যে পেশাগুলো করতে গিয়ে না আমার খুব কষ্ট হতো, কিন্তু আমি সাহসের সঙ্গে করতাম, কারণ ওই 1200 টাকা মাইনের প্রথম চাকরিতে আমার সংসারটা চলবে। তাতে 600 টাকায় ঘর ভাড়ায় আমি থাকবো, আর বাকি 600 টাকায় 3 জন প্রাণ তাদের 3 বেলা 4 বেলার খাবার জোগাড় করবে। সেটা খুব কম মানুষকেই বলেছে, খুব কম কাছের মানুষরাই, মানে খুব কাছের মানুষরাই জানে, কোনোদিন আলোচনা প্রসঙ্গে আসেনি বা প্রয়োজন মনে হয়নি বলার।
সেই দিনটা আমি এখনো ভুলি না, আজকেও ভুলিনি, এই মুহূর্তেও বলছি না। সেই কঠিন দিনগুলো কাটিয়েছি। সেগুলো করতে, করতে, সেই কাজগুলো করতে, করতে মনে হয়েছে একটা দোকান পরিষ্কার করতাম আমি বসে। সেই দোকানটা সেবক মোড়ে আছে। পরশুদিন পাশ থেকে যাচ্ছিলাম, একবার তাকিয়ে দেখলাম যে আহা! এইটাই শুরু ছিল। এই ৳১২০০ র এই দোকানটাই ছিল। দোকানটা এখনো রয়েছে এবং সেই দোকানটা আমি পরিষ্কার করতাম। সেটা আচ্ছা। আমার কাজ ছিল, আরও অন্যান্য কাজের সাথে। সেগুলো করতে, করতে যখন শিলিগুড়ি শহরে স্থিত হচ্ছি, পরিচিতি বাড়ছে, আমার মনে হলো যে এবার আমি যেটা চাই ভিতর থেকে, আমি এই ভিড়ে হারাতে পারবো না। একদম। আমি মারা যাবো। আমি এভাবে দিনের পর দিন আমি মারা যাবো। এবং তখন বয়স 21, এরম 21-22 চলছে। তো নিউজ পেপারে বিভিন্ন বিজ্ঞাপন দেখা, সেইভাবে উত্তাল নাট্যগোষ্ঠী, শিলিগুড়ির একটা প্রথম সারির একদম। নাট্যদল, তাদের একটা বিজ্ঞাপন এসেছিল যে অভিনেতা অভিনেত্রী নেওয়া হচ্ছে পারিশ্রমিকের বিনিময়ে। সেটা আমার কাছে একটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেল যে আমাকে এই কাজটা পেতে হবে। আমি উত্তালে ইন্টারভিউ দিলাম এবং পলক চক্রবর্তী ছিলেন নাট্য একাডেমির সদস্য এবং বিশিষ্ট নাট্যবিদ, আমার নাট্যগুরু, আমার জীবনের প্রথম গুরু। যদি মানুষ হিসেবে তৈরি হওয়ার কেউ থাকেন তাহলে পলক চক্রবর্তীর অবদান আছে। শিখিয়ে পড়িয়ে ওইভাবে তো হয় না, একটা মানুষের সাথে থাকতে থাকতে না অনেক কিছু শিখে নেওয়া যায়। এবং তখন তো আমি একটা মাটির তাল, 21 বছর বয়স, আমার কিছুই জানা নেই, কিছুই বোঝার নেই। ওই পরিবেশটা আমাকে অনেকটা শক্তপোক্ত করে ফেললো। ভাবতে শেখালো, ভালো নাটক দেখতে শেখালো, ভালো মানুষ হতে শেখালো, ভালো শিল্পী হতে গেলে কী কী হতে হয়, মানে ফ্লোরটা ঝাড় দেওয়া থেকে শুরু করে চায়ের কাপটা গ্লাসটা তুলে দেওয়া দাদাদের কাছে অব্দি, এবং তাদের রিহার্সালটা হাঁ করে দেখা, এবং মাঝে মাঝে নাটকের স্ক্রিপ্টটা প্রম্পট করে দেওয়া, এগুলো যে কখন ভিতরে রক্তের মধ্যে বসে গিয়ে ওই ক্লাসগুলো, মাস্টার ক্লাসগুলো হয়ে গেল। এগুলো করতে করতে টেলিভিশনে আসা, স্থানীয় চ্যানেলে একটা উপস্থাপনার সুযোগ পাওয়া, এবং তার মাঝখানেই থিয়েটার চর্চার সাথে সাথে বাচিক চর্চাটা ক্রমশ চলতে থাকলো। এবং টেলিভিশন, তারপরে সকলেরই মনে হয় যে টেলিভিশন করছি, আরেকটু বেটার প্ল্যাটফর্ম, ন্যাশনাল প্ল্যাটফর্মে যদি যাওয়া যায়। আমি মিরাক্কেলের অডিশন দিতে গেছিলাম। আচ্ছা। আমি কমেডি, স্ট্যান্ড আপ কমেডির কিছু জানি না। আমি সেখানে গিয়ে অডিশন দিই এবং অডিশনে যারা জুরিতে সেদিন ছিলেন, খুব খারাপ অডিশন দিই, কিন্তু আমার প্রেজেন্টেশনটা ছিল একেবারে রেডিও জকির মতো। আরে বাহ! এবং ওনারা বলল, ইউ আর বেটার ফর দ্য রেডিও, ইউ ট্রাই, ইউ শুড ট্রাই ইট। এবং আমার মাথাটা জাস্ট অ্যান্টেনাটা সেদিনকে একেবারে ওটা ক্লিক পয়েন্ট, একটা ট্রিগার পয়েন্ট, এবং আমার মনে হলো ওই ফ্রিকোয়েন্সিটা আমি সত্যি নিজেকে এক্সপ্লোর করলাম। আমাকে যেন এই শব্দটা কেউ বলার জন্য, আমার ভেতরের ওই সুইচটা কেউ অন করার জন্য ওয়েট করছিল, এবং আমি নিজেকে সেইভাবে তৈরি করতে শুরু করলাম। মুক্তিদি আকাশবাণীর একজন প্রথম সারির অ্যানাউন্সার এবং শিলিগুড়ি শহরের উত্তরবঙ্গের একেবারে আকাশবাণীর শুরুর দিকের ঘোষিকা, তার কাছে গেলাম যে আমাকে আপনি শেখান। উনি বললেন যে আমার পক্ষে তো সম্ভব নয়, কারণ আমি মর্নিংয়ে বেরিয়ে যাই, তারপরে আসি যখন, আমার পক্ষে সম্ভব নয়, আর আমি শেখাই না কাউকে। আমি নাছোড়বান্দা, আমি প্রতিদিন কি দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম যে আমাকে আপনাকে শেখাতেই হবে। জেদটা ছিল। এবং আমি আপনাকে খুব বেশি ফিস টিসও দিতে পারবো না। তো একদিন উনি বললো, ঠিক আছে ভেতরে এসো, কথা বললো, এবং তারপরে উনি আমাকে, খুব বেশি দিন পাইনি, 2-3 মাসের সুযোগ পেলাম, এবং এই 2-3 মাসের সুযোগে উনি আমাকে অনেকটা পলিশ করলো। আর ইন দ্য মিন টাইম নিউজ পেপারে রেডিও জকি নেওয়া হবে বলে উত্তরবঙ্গে রেডিও FM স্টেশন আসছে, সেই বিজ্ঞাপনটা এলো, এবং লাস্ট ডে আমি সেটা পাঠালাম, অ্যাপ্লিকেশনটা দিলাম, এবং আমি জানলাম যে এত শেষে পাঠাচ্ছি, আমার হবে না সিলেকশন। এবং মুক্তিদি আমাকে ওই সময় তৈরি করে দিলেন যে রেডিও জকি হতে হবে, রেডিও অ্যানাউন্সার হতে গেলে কি করতে হবে, উনি একেবারে পলিশ করে দিলেন আমাকে। সেটা কত টাইমের মধ্যে ছিল? মাসখানেকের মধ্যে। এবং আমার প্রতুলবাবু চলে গেছেন, প্রতুল মুখোপাধ্যায়। আমি সেদিন অডিশনে যে স্ক্রিপ্টটা পড়েছিলাম, তার প্রথম লাইন ছিল, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। সবাই নানান ভাষায় বলেছে, আমি বাংলাতে একটা অডিশন দিয়েছিলাম, বাংলা স্ক্রিপ্টের উপর উনি আমাকে তৈরি করেছিলেন।
এবং বাংলা আমার জীবনানন্দ। সত্যিই আমার জীবনে ওই দিনটা না আসলে আজকের এখানে বসে থাকতে পারতাম না। রেডিও জকি থেকে 12 বছর রেডিও ইন্ডাস্ট্রিতে মন প্রাণ ঢেলে কাজ করলাম, তারপর টেলিভিশনে করলাম, বিজ্ঞাপনে, এখন সিনেমা। অনেকটা বড় জার্নি, অনেকটা বড় জার্নি, এখনো অনেক শেষ কিছু হয়নি, রয়েছে। কোথাও পৌঁছইনি, হ্যাঁ, হ্যাঁ। কোথাও পৌঁছইনি। একটা সিঁড়ির দোরগোড়ায় দাঁড়িয়েছি, আমি সিঁড়িটা এখনো পার করতে পারিনি। রেডিওতে হুম, উম, সকলের প্রিয় মনের মানুষ হুম, অভিজিৎ, কাছের মানুষ হয়ে গেছে, কাছের মানুষ কাছের মানুষ। অভিজিৎ। ওই লাইনটা একটু শুনবো, আহ, ওই প্রথম লাইনটা, হ্যালো গুড মর্নিং গুড শিলিগুড়ি। মর্নিং শিলিগুড়ি। আপনারা শুনছেন আপনাদের কাছের মানুষ অভিজিৎকে, আর রেডিও হাই 92.7 FM এর আজকে সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এরকম একটা সুন্দর দিন ছিল অপূর্ব। এবং সকালটা আমার শুরু হয়ে যেত, এবং এখনো প্রচুর শ্রোতা বন্ধুদের, এত বছর হয়ে গেছে রেডিওতে নেই আমি, কিন্তু তাদের তরফ থেকে এখনো সেই উইশগুলো পাই। তারা আমার ভয়েসগুলো রেকর্ড করে রেখেছে, আমাকে বিভিন্ন সময় মেসেঞ্জারে, সোশ্যাল মিডিয়ায় পাঠায় তারা, এবং আমি অবাক হই যে এতটা ভালোবাসা মানুষ পেতে পারে। না, অতটা এবং ভালোবাসাই ছিল, এবং মনে দাগ কাটার মতোই আওয়াজটা, এবং সকলে না অপেক্ষা করতো ওটার হ্যাঁ, জন্য যে অভিজিৎ বলবে, এবং অভিজিৎ আমিও আসবে। কোথায় না অপেক্ষা করতাম। মনে হতো অনেক কথা যাদেরকে দেখতে পাচ্ছি না, তারা তাদের জীবনের সমস্তটা আমাকে উজাড় করে শোনাচ্ছে, যে কথাগুলো তারা তাদের প্রিয় মানুষকে বলতে পারতো না, তারা আমাকে বলছে, আমাকে ভরসা করে বলছে তাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা, আনন্দের কথা, এবং তাদের পরিবারের একটা অঙ্গ করে নিয়েছিল, হুম, যে ওকে না বললে যেন হবে না। হুম, হুম, জানি না এখন তারা অনেকে কোথায় আছে, অনেকে বড় হয়ে গেছে, অনেকের বিয়ে থা হয়ে গেছে, অনেকে যোগাযোগ রেখেছে, তারা ঠিক খুঁজে বের করে, তারা জানে এখন আমি সিনেমা করি, তারা আমার সিনেমাগুলো দেখার চেষ্টা করে, তারা আমার অন্যান্য কাজগুলো দেখার চেষ্টা করে। অবশ্য একটা প্রসঙ্গে বলবো, এখন তো ফলোয়ার্সের যুগ, হুম, হুম, এবং ফলোয়ার্স ইনস্টাগ্রাম, সোশ্যাল একদম মিডিয়া, একদম একদম। এইগুলোর মাধ্যমে হয়। আহ, আমরা যারা কাজ করেছি, আমরা চিঠি। যারা সেই সময় কাজ শুরু করেছি, আমি চিঠির প্রসঙ্গে আসবো, আমরা তো পেইড আর্টিস্ট। হুম, 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 আমাদেরকে একটা ফিজ হুম, হুম, রেমুনারেশন হুম, যা হোক দেওয়া হতো, এবং আমাদের ফ্যান ফলোয়ার্সটা ওইভাবে হয়েছিল। একদম। আমরা আমরা সোশ্যাল মিডিয়া এখন ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, বাট আমাদেরকে লাইক করলো, কে ডিসলাইক করলো, একটা সেটা, ক্লিকে দাঁড়িয়েছিল না। হ্যাঁ, আমাদেরকে ওই মাইক্রোফোনের সামনে বা টিভির সামনে প্রুফ করতে হতো যে উই আর দ্য শো রানার হুম, অ্যান্ড উই আর দ্য এন্টারটেনার। একদম। আমি যা হোক কিছু একটা পোস্ট করে আমার ফলোয়ার বাড়াচ্ছি না, না, আমাকে পড়াশোনা করে, রিসার্চ করে হুম, হুম, বসতে হচ্ছে ক্যামেরার সামনে, মাইক্রোফোনের সামনে, অ্যান্ড দেন আমি প্রুফ করছি যে হ্যাঁ, আপনি যেটা চাইছেন আমি সেটা বলছি। হুম, দেন তারা আমার জেনুইন ফ্যান হচ্ছে, যার জন্য এখনো অবধি ওই অডিও ক্লিপসগুলো রেকর্ড করা। একদম। চিঠি প্রসঙ্গে আসি, পোস্ট অফিস থেকে আমার নামে কমপ্লেন আসতো, পোস্টম্যান করতো হুম, 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 যে এত বস্তাভর্তি চিঠি কেন আসে। আমার একটা ছবি আছে, প্রায় আমি গলা অবধি চিঠিতে ঢাকা, হুম, এত ফ্যান মেলস আসতো উত্তরবঙ্গ থেকে। বাংলাদেশ যেহেতু পঞ্চগড়, হুম, 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 তেঁতুলিয়া জেলা, উপজেলাটা এত কাছে, আহ, এখনো ওখানকার মানুষেরা আমার সাথে যোগাযোগ করে, তারা বাহ, বলে যে বর্ডারে আসো দাদা, এখানে আসলে দেখা করো, ঢাকায় আসলে দেখা করো। তো সেইগুলোই প্রাপ্তি সেগুলো জীবনের, ভালোবাসা মানুষের, ভালোবাসা, মানে সেগুলো পাল্টা ভালোবাসা নয়, ভালোবাসা। ভালোবাসা। আর ওটাই। এটার এটার একা শুধু আমার ক্রেডিট নয়, এটা পুরো ইউনিটের হুম, ক্রেডিট। হুম, হুম, ওই রেডিও স্টেশনটা, রেডিও হাই 92.7 FM, সেদিন যদি আমি প্ল্যাটফর্মটা না দিত, সেদিন যদি উত্তরায়ণ দা, সিসিএন বিনোদন, আমি লোকাল চ্যানেলটার নাম বললাম কারণ একেবারে শুরুর দিকে হুম, তারা হুম, হুম, কাজটা শুরু একদম। করেছিলেন, তারা যদি সুযোগটা না করে দিত। এবং আমার মনে আছে আমাদের এই রিজনাল চ্যানেলটি হুম, এতটাই বিখ্যাত সে সময় ছিল, একটা ট্রেনিং পর্ব, সেখানেও অডিশন পর্ব হুম, হয়েছিল, হুম, হুম, কাদের কাদের সিলেক্ট করা হবে। আমি উত্তরায়ণদা হেড হিসেবে এসেছিলেন, অ্যান্ড উত্তরায়ণদাকে গিয়ে আমি বলেছিলাম আমার না আপনাকে ফিস দেওয়ার মতো কোনো টাকা নেই, হুম, হুম, আমি দিতে পারবো না আপনাকে, আপনি আমাকে সুযোগ দিন, যদি মনে হয় যে আমার মধ্যে সেই বিষয়টা রয়েছে, আই এম দ্য পটেনশিয়াল ফর দিস থিং, দেন আপনি আমাকে সুযোগ দেবেন, আমি না হুম, একটা টাকাও ট্রেনিংয়ের জন্য দিতে পারবো না। হুম, উনি যদি সেদিন ফিরিয়ে দিতেন, আমি আজকের সত্যি বলছি এখানে বসতাম না, হয়তো অন্য কিছু করতাম, হয়তো ওই প্লাস্টিক কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানিতে কুরিয়ার সার্ভিসে জব করেছি, লোকের বাড়ি বাড়ি চিঠি দিতাম, সেগুলোও গেছে দিন। কিন্তু সেগুলো আমার কাজ, আহ, আমাকে মানুষ হিসেবে গড়তে অনেক সাহায্য করেছে, আমি অনেক মানুষ চিনেছি, এবং আজকের দিনে দাঁড়িয়ে শক্ত হতে সাহায্য শক্ত হতে করেছে। সাহায্য একদম। করেছে। তাই তাদেরকেও ধন্যবাদ, যারা শিক্ষাগুরু ছিলেন,
যারা অজান্তে শিক্ষাগুরু হয়েছেন, যারা জানতে শিক্ষাগুরু হয়েছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ। তারা ছাড়া কোনোভাবেই কিছুই সম্ভব ছিল না এবং বাকিটাও সম্ভব হবে না। আচ্ছা অভিজিৎ, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গিয়ে কাজ করতে হুম, গেলে হুম, উম, হুম, খুব অসুবিধার সম্মুখীন হতে হয়, হুম, বা উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গে গিয়ে কাজ করতে পারে না, হুম। এটা মিথ নাকি এটা সত্যি? তোমার এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে যেটা তুমি ফেস করেছো? এটা তো একটু আছেই। হুম হুম আহ, উম, আহ, এই মেথটা না এখন সময় বদলে গেছে। হুম যদি সিনেমা বা ভিজুয়াল মিডিয়া বলি, আমি পৃথিবীর যে কোনো কোনায় বসে করতে পারি। হুম আমি হুম কালচিনিতে গিয়েও বসেও একটা সিনেমা বানাতে পারি, আমি হ্যামিল্টনগঞ্জে বসেও বানাতে পারি, আর কেউ আমাকে রুখতে পারবে না। হুম আমাকে যদি থিয়েটার না দেওয়া হয়, আমি ইউটিউবে ছেড়ে দেবো, হুম দর্শক দেখে নেবে। কিন্তু একটা সময় অবধি বা এখনও রয়েছে, একটা নেপোটিজম থেকেই যায়। হুম হুম এই হুম শব্দটা থাকে, একটা ফেভারিটিজম থেকে যায়। নেপোটিজম কথাটা বলা সম্পূর্ণ অর্থে সঠিক হবে না, ফেভারিটিজম থেকে যায়, যে আমি যাদের সাথে কাজ করি বা আমরা যাদের সাথে কাজ করি তারাই শুধুমাত্র কাজ পাবে, হুম হুম তাদের কাজগুলোই জনসম্মুখে আসবে, এবং বাকিদেরকে এক্সিস্টেন্স দিতে একটু সমস্যা হয়। হুম যদি হুম তাদের কাজটা সঠিক অর্থে মানুষ গ্রহণ করতে শুরু করে, যারা এতদিন ধরে কাজ করছেন তারাও একটা জার্নি করে এসে সেই জায়গাটা পেয়েছেন, হুম হুম সুতরাং তারা চায় না যে পাশের জনকে জায়গাটা ছেড়ে দিতে। হুম কি জানি হয়তো অদূর ভবিষ্যতে আমিও সেটা করব। হতেও পারে। আমি যে স্ট্রাগলটা করে এসেছি, যখন নতুন কেউ আসবে, আমি হয়তো তাকে, আমার এতটাই ইনসিকিউরিটি ফিল হবে যে আমি তাকে স্বীকৃতি দিতে চাইবো না, এবং এটা কেউ ভেবে করে না, হুম হুম বা হুম হয়তো ভাবনাটা ভেতরে বসতে বসতে সেটার প্রকাশ পায়। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই বিভাগটা না আমরা করে ফেলেছি। হুম গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ পড়ে রয়েছে মানুষকে কাজ দেখানো, গোটা বিশ্ব পড়ে রয়েছে এখনকার সময় দাঁড়িয়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে থেকে কাজ করতে গেলে একটা সমস্যা এই হয়, উম, ওখানে প্রচুর ট্যালেন্টেড ছেলেমেয়েরা স্ট্রাগল হুম করে বেড়াচ্ছে। তাদের মাঝখান থেকে আমাদের স্ট্রাগলটা 500 কিলোমিটারের স্ট্রাগল। সেখানে গিয়ে আমরা এক মানসিকতায়, এক পরিবেশে বড় হয়েছি। হুম হুম প্রথমত তো সেখানে গিয়ে জনসমুদ্রে ঝাঁপ দিয়ে নতুন করে নিজেকে এক্সপ্লোর করা এবং সঠিক জায়গাটা বেছে নেওয়া, সেটা একটা কঠিন বিষয়। অনেকে ভুলভ্রান্ত হয়, হুম হুম ভ্রান্ত ধারণায় অনেকে যায়। তার আগে নিজেকে না যাচাই করতে হবে যে আমি কি করছি, আমার পয়েন্টটা কোনটা, আমি কোন জায়গায় গেলে সঠিক ক্লিকটা পাবো। হুম 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 আমাকে এরিয়াল ভিউতে পুরো বিষয়টা দেখতে হবে। কলকাতার আমার প্রচুর বন্ধুবান্ধব রয়েছে কাজের সুবাদে, আগেও পারিবারিক এতে। কলকাতায় এটা আমি অন এয়ার বা অন স্ক্রিন বলতে অসুবিধা নেই। কলকাতার মানুষেরা, আমার কাছের মানুষদেরও দেখেছি, তারা ভাবে যে কলকাতা মানে টালিগঞ্জ থেকে বা বেহালা থেকে শুরু করে হাওড়া অবধি কলকাতা, হুম আর হুম তার বাইরেটা হচ্ছে ঘুরতে যাওয়ার জায়গা। হুম সেটা নয়। হুম হুম তার হুম বাইরে মানুষ থাকে, হুম হুম তাদের স্ট্রাগল রয়েছে, তাদের স্বপ্ন রয়েছে। হুম হুম তুমি যদি বম্বের দিকে তাকাও, বম্বে কিন্তু প্রত্যেকে আউটসাইডার। হুম আমি মিঠুন চক্রবর্তীকে ভাবি, আমি অমিতাভ বচ্চনকে ভাবি, এরা তো একদম। সুপারস্টার, এরা স্টলওয়ার্ড। প্রত্যেকে কিন্তু এসে স্ট্রাগল করে আহ, বোম্বেতে সে জায়গাটা সেই দাঁড়িয়েছে, জায়গাটা সে জায়গাটা দাঁড়িয়েছে। করেছে। সুতরাং আমি আমার না পারাটাকে ব্লেম না করে আমার পারাটাকে এর মধ্যে থেকেই বের করে নিতে হবে এবং আমাকে প্রুফ করতে হবে। ওই যে এই কথাটার মধ্যে আরো একটা কথা চলে হুম, আসে, শিলিগুড়িবাসী হয়ে হুম। শিলিগুড়িতে কিছু নেই, যেতে হলে কলকাতাতেই যেতে হবে। এইটা বরং আক্ষেপের জায়গা। এইটা বিশাল বড় আক্ষেপের জায়গা। এটা তোমার কি মনে হয় নেই। শিলিগুড়িবাসী হিসেবে কেন নেই? কেন, কেন মানে নেই? কেন তৈরি করতে পারছি না আমরা, বা কারণ কেন পারছো না এখানে তোমরা? না মনে হয় আমার আজকের হয়তো 20টা বছর জার্নি করে এসে আমারও একটা দায়িত্ব বর্তায়, হুম, যে অবশ্যই। পরবর্তী জেনারেশন যাতে কাজটা পায়, হুম হুম তারা সঠিকভাবে গাইড হয়, কিভাবে একটা ছবি করতে হয়, হুম তারপরে তার সেটাকে পর্দা অবধি নিয়ে যাওয়া, তার মার্কেটিং করা, এই সমস্তটা তাদের সঙ্গে ভাগ করে নেওয়া। একজন বিজ্ঞাপন পরিচালক হিসেবে বিজ্ঞাপন ইজ আ ভেরি মেজর ফ্যাক্টর একটা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য। সেটা যদি আমি সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রি হোক, ডিজিটাল হোক, টেলিভিশন হোক বা রেডিও ইন্ডাস্ট্রি হোক, সেই বিজ্ঞাপন মাধ্যমটাকে শেখার এবং আহ, সরকারিভাবে বেসরকারিভাবে কিছু শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার, যতক্ষণ না আমরা ট্রেনিং হব ততক্ষণ কর্মসংস্থান হবে না, হুম হুম কর্মসংস্থানের চেষ্টাও হবে না। একদম। আমাদের এখানে কোনো ইনস্টিটিউট নেই হুম, প্রপার বলতে একদম। যেটা বোঝায়, হুম যার জন্য বাবা মারা কিন্তু ভাবছে না যে ছেলে মেয়েকে একটা এই মিডিয়া প্রফেশনে হুম পাঠাই।
খুব কম সংখ্যক মানুষ হয়তো এখন ভাবছে। আমাদের সময় আমাদের বাবা মারা মিডিয়া প্রফেশনে যাবে ছেলে মেয়েদের ভাবেনি। হুম হুম তারা ভেবেছে গ্র্যাজুয়েশন করবে, হায়ার স্টাডিজ করবে, একটা সরকারি চাকরি পাবে বা একটা বেটার কিছু করবে। হুম হুম এটা যে একটা বেটার কিছু হতে পারে সেটা তাদের নেই। হুম এটা আমাদের প্রফেশনটা এখনো আমাদের আহ, আহ, অঞ্চলের জায়গায় শখের জায়গায় রয়েছে, হুম হুম হুম, মানে শখের প্রফেশন। একদম। পকেট মানির জন্য আমরা নাকি কাজটা হুম করি। হুম হুম হুম, আমি করিনি পকেট মানি, এটাই আমার মেন প্রফেশন, একদম। এটাই আমার প্যাশন এবং প্রফেশন। সেই স্ট্রাগলটা করতে হচ্ছে এবং এটাই আমার ব্রেড অ্যান্ড হুম বাটার। হুম হুম, এটা যখন আমরা ভেবে নেব তখন সারভাইভ করার স্ট্র্যাটেজি নিজে নিজে তৈরি হয়ে যাবে হুম, অনুসূয়া। যে আমাকে বাঁচতে হবে, এটা করেই বাঁচতে হবে। অনেকে করছে, আমাদের এখান থেকে গিয়ে অনেকে কাজ করছে ওখানে। হুম হুম হুম, তারা হয়তো সবাই ক্লিক করছে না, বা তারা এখনো চেষ্টা করে যাচ্ছে, দাঁত কামড়ে পড়ে থাকতে হবে। হুম হুম হুম, যে হলো না, চলো আমাকে দেখতে হিরোর মতো, আমি একটু হিরো হয়ে যাই, আমি একটু হিরোইন হয়ে যাই, হবে না। সেটা নয়। আগে শেখো, হুম হুম, একদম। আগে অভিনয়টা শেখো, আগে উপস্থাপনাটা শেখো, আগে পড়াশোনাটা করো। মানে খুব কিছু ইম্পর্টেন্ট হলো না পড়াশোনাটা বলে করা। আমি এই প্রফেশনে চলে এলাম, হুম হুম হুম, এই মাইন্ড সেটআপটা থেকে সবার আগে বেরোতে হবে। তারপরে অন্যকে ব্লেম করব, উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ, না ওখানে সুযোগ পাচ্ছি না। আমি ওখানে যদি দিনের পর দিন ভালো কাজ করি আমাকে সুযোগ দিতে বাধ্য। আর সুযোগ কে দেবে? দর্শক দেবে। হুম হুম হুম, আমার প্রথম সুযোগটা লাগবে। বিজয়ার পরে আমার ছবি যখন সেটা পর্দায় এলো, তার আগে তো এখানের মানুষ যেভাবে আমাকে চেনে কলকাতায় তো কেউ চিনতো না। একদম। কার ছবি, কে করেছে, কেনই বা তার ছবি দেখতে যাব। কিন্তু লোক হল উপচে পড়ে দেখেছে হুম, কলকাতায়, একদম। হাউ হাউ করে হাউ হাউ কেঁদেছে করে কেঁদেছে। জড়িয়ে ধরে। এবং সেটা আমার প্রাপ্তি যে এটা তো কেউ আমায় চেনে না, একদম। এরা এসে এইভাবে কাঁদছে আমার সামনে যে হুম হুম হুম, তুমি এটা কেন বললে, এটা কি করলে। হুম হুম হুম, এবং সেটা আমি করিনি, আমরা প্রত্যেকে করেছি। সেই প্রসঙ্গেও আসবো। আমরা সে প্রসঙ্গে হ্যাঁ, যাব। আহ, কাজের প্রসঙ্গে যদি বলি, শিলিগুড়ির পথে হাঁটা, হুম, শিলিগুড়ির পথ ধরে হেঁটে হেঁটে যাওয়া, কোনো সময় ট্রেনে যাওয়া, কলকাতায় গিয়ে শেখা, জেনারেলে যাওয়া, টিকিট কেনা। জেনারেলে যাওয়া এখন টিকিট এখন কেটে। এখন একটু 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 পয়সা কড়ি হয়েছে তো, একটু হয়তো ঠিকঠাকভাবে যাওয়ার চেষ্টা করি। হুম হুম কিন্তু দিনের পর দিন গেছি, যে জেনারেলের লাইন দিয়ে গেছি বসে, সেগুলো বলার জন্য এমন কিছু বিষয় নয়, কিন্তু কষ্টটা করতে হবে সেটা। এমনও হয়েছে আমার রেডিওর যখন প্রথম সিলেকশনটা হলো রেডিও জকি হিসেবে, আমার কাছে টিকিট কেনার পয়সা নেই, ট্রেনে যাব। আমার হুম মায়ের পাইল ছিল, ৩০০ টাকায় সেটা দিয়ে সেল করে সেটা দিয়ে আমাকে মা পাঠালেন যে তুমি যাও। এবং আমি জানতাম যে ওটা আমার ফাইনাল ইন্টারভিউ। আমি জানতাম যে যে কেউ না হোক আমাকে এই কাজটা পেতেই হবে এবং আমি সিলেক্টেড হব। আমি এটা মন থেকে এই ম্যানিফেস্টেশনটা করে গেছিলাম। হুম, আই অ্যাম সিলেক্টেড। একদম। ও আমি কেন পারতেই হবে। জানি না, গিয়ে আমি যেভাবে প্রেজেন্ট করলাম, আমি ওদেরকেও যেখানে গেছি তাদেরকে চিনি না। তারা সেখানকার রেডিও ইন্ডাস্ট্রির সমস্ত প্রথিতযশা সমস্ত মানুষরা বসে রয়েছেন। তাদের সামনে প্রথম মাইক্রোফোন দেখছি, কিভাবে বলতে হয় জানি না। তার আগে এমনি নর্মাল মানে রেডিও ফোন আমি দেখছি। আমি গিয়ে আমার ভেতরে যা ছিল আমি সেটা উজাড় করে অডিশনটা দিই। হুম অ্যান্ড দিয়ে নিজেকে বলি, উত্তর ওপার থেকে আসার আগে আই অ্যাম সিলেক্টেড। আমি এখনো আমি জাস্ট ফিলটা করতে পারছি এখনো হুম আমার ওই হুম হুম, সিচুয়েশনটা। আমি সেদিন দুটো স্ক্রিপ্ট বলেছিল ওরা, শোনান আপনি, একটা বাংলাতে আর একটা খুব যেভাবে কনভারসেশন করছি সেইভাবে। হুম, আমি দুটো স্ক্রিপ্ট শোনাই, একটা নেপালি গান শুনতে চেয়েছিল, আর বাহ। থিয়েটারের সুবাদে আমার ওই নেপালি গানটা খুব জানা ছিল হুম হুম হুম, এবং সেটা আমি শুনিয়েছিলাম। এবং সেটা করার পর আমার মনে হয়েছিল, আর তার আগে একটা ভিজুয়াল পরিচিতি ছিল, যেহেতু স্থানীয় চ্যানেলে আমি রেগুলার কাজ করতাম। ওরা জানতো যে এই মানুষটি আগে একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স রয়েছে এবং কিছু মানুষ একে চেনে। সেটা হয়তো 5% কাজ করেছে, হুম হুম। বাকিটা আমি পেয়ে গেছি। আর কেউ না পাক ওখানে, আমি জানতাম যে আমি পেয়ে গেছি কাজটা। পায়েল কিনে দিয়েছো মাকে? সেই পাইলটা দেওয়া হয়নি। অন্য পায়েল দিয়েছো? চেষ্টা করে যাচ্ছি, এখনো পৌঁছতে পারছি না যে মাকে কোন জিনিসটা দিলে সেই মাদের না দিয়ে শেষ করা যায় না। একদম। মানে সেই মায়েদের ঋণটা পরিপূর্ণ করার মতো সাধ্য আমার নেই, কারোরই থাকে না, কারোরই মায়ের থাকে ঋণ না। শোধ করা এবং যায় না। সেটাও বিজয়ার পরেতেও আমি বলেছি। অবশ্যই। বিজয়া পরের মা তোমার আমার মা, হাতের শিরা ওঠা, রোগা হাতের মা, যার কোনো চাওয়া পাওয়া নেই, যে সবটা জানে হুম হুম সংসারে কার কি প্রয়োজন, কে কি চায়, কার কি কষ্ট, কার কি সে আনন্দ, সে কখনো নিজের কথাটা বলে না। হুম,
যে আমি এটা হতে চেয়েছিলাম বা একদম। আমি এটা চাই, বা বললেও আমরা হয়তো গুরুত্ব দিয়ে শুনি না। আচ্ছা, মায়ের তো মাথা ব্যথাই হয়েছে, আমাদের মাথা ব্যথা হলে স্যারিডন খুঁজে যাচ্ছি, হুম। কিন্তু মায়ের মাথা ব্যথাটা নর্মাল কেস। আচ্ছা, অভিজিতের মায়ের প্রসঙ্গে যখন আসলাম, বাড়ির প্রসঙ্গে আসলাম, অভিজিতের পার্সোনাল লাইফ নিয়ে কিছু শুনি, একদম ব্যক্তিগত, যেটা এখনো পর্যন্ত তুমি কোথাও বলনি। কোথাও বলিনি, খুব হ্যাঁ, বলা মানে হয়ে ওঠেনি অভিজিতের আমার। এখন অভিজিৎ সিঙ্গেল কেন, এটা যদি শুনি। সিঙ্গেল কারণ আমার একটা ভয় কাজ করে হুম হুম সেটেল করতে গিয়ে, সেই ভয়ের কারণটা বলবো। আরও একটা বিষয়, আমি যে প্রফেশনে রয়েছি আমি এখনো তেমন কাউকে পাইনি যাকে মনে হবে যে যার স্পেসটা আমি বুঝবো, যে আমার স্পেসটা বুঝবে। আমাদের কোনো 5টা 10টার তো ডিউটি নয়, একদম। আমাদের 24/7 হুম ব্রেনটা কাজ করে, ভাবতে হয়। এবং আমাদের কোনো ছুটি নেই, আর ছুটি বললে রোজই ছুটি। হুম 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 সেই বিষয়টা যদি কেউ বুঝে নিতে পারবে, তাহলে হি উইল বি মাই বেস্ট ফ্রেন্ড, এবং তার সঙ্গে হয়তো আমি বাকিটা জীবন কাটিয়ে নিতে পারবো। আহ, আর এটাও সবসময় একটা সংশয়ের মধ্যে থাকি যে আজকে হয়তো রাজা, কালকের হয়তো কিছুই হব না, পরের দিন আচ্ছা, হয়তো রাজা কাল হব, সে ফকিরও হতে পারে। ফকিরও হতে পারে। তা আমার জন্য অন্য কেউ সার্ভাইভ করবে কেন? রাজা হয়তো নামে, কিন্তু রাজা নামেও বলবো না, চেষ্টা করছি নিজেকে, নিজের নামটুকুকে স্বীকৃতি দেওয়ার, যে এসেছি যখন আমরা সবাই আমাদের ডেস্টিনি অবধি পৌঁছবো, কিন্তু এই মানব জন্মটাকে যেন একটু সার্থক করে যেতে পারি। রোজ ভাত ডাল খাচ্ছি, ঠিক আছে, ভাত ডালই খাবো, কিন্তু তার বাইরে যদি মানুষ, আমাদের কাজটা মানুষ, প্রত্যেকটা মানুষ কারোর না কারোর জন্য কিছু না কিছু করছে, আমি যে কাজটা পারি সেটার মাধ্যমে আমি কিছু করি, আমি একটা মেসেজ দিয়ে যাই, হুম 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 যে তাতে যদি দুটো মানুষেরও চিন্তাভাবনার পরিবর্তন ঘটে, সেটাই হবে প্রাপ্তি, এবং হয়তো কোথাও থেকে যাব। হুম হুম যদিও এক্সিস্টেন্সটা আমাদের খুব কম, যেভাবে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ওয়ার্ল্ড ডেভেলপ করছে, হুম এত বেশি মেমোরিজ চলে আসছে যে আগের মেমোরিজগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আমাদেরও ওই তার সাথে একটু দৌড়ে পরপর পরপর ভালো কাজগুলো করে যেতে হবে, সোসাইটিটাকে ভালো করতে হবে, পরবর্তী প্রজন্মকে ভালো করতে হবে। তুমি যে প্রশ্নটা বললে, আমি সেটাতে আবার ফিরে আসি, আমি হুম সেটা থেকে অন্য জায়গায় চলে গেলাম। আসলে এখনো বোধহয় এড়িয়ে যেতে চাই। হুম হ্যাঁ, সেপারেশন হয়ে যায় বাবা মার আমার অনেক ছোট বয়সেই, এবং পারিবারিক অবস্থা এমন ছিল যে আমরা শিলিগুড়ি চলে আসি। কলকাতায় আমার পড়াশোনা, বেড়ে ওঠা, কলেজ ফার্স্ট ইয়ার অবধি ছিল, হুম হুম এবং একদিন আমাদের সহ্য শক্তির পরিসীমাটা এমন জায়গায় পৌঁছে গেছিল যে আমরা কাউকে কিছু না বলে, পরিবারের কাউকে কিছু না বলে, আমার বন্ধু বান্ধব অনেককে কিছু না বলে চুপচাপ চলে আসে শিলিগুড়ি। কেন শিলিগুড়ি আসি জানি না, আচ্ছা শিলিগুড়ি চলে আসে। এবং শুধু আমরা আসি না, আমি, মা, একটা টিনের বাক্স এবং একটি ষাঁড় মেয়েও, আচ্ছা তাকে ছেড়ে আসতে পারিনি। আমাদের এসে এখানে লড়াইটা শুরু হয়, হুম হুম নিজেদের প্রতিষ্ঠার লড়াই শুরু হয়, এবং প্রথমে সার্ভাইভাল। একদম। এমন হয়েছে যে আমি মা হয়তো দিনের পর দিন না খেয়ে থেকেছে, আমায় জানায়নি, কারণ ওই হুম 600 টাকায় তিনজন মানুষই বলবো ষাঁড় মেয়ে, কারণ তারও তো তিন বেলার খাবারটা একদম জোগাড় করতে একদম। হবে, এবং সে তো রোজগার করতে পারবে না, আমাকে তার তার দায়িত্বটাও নিতে হবে। এবং ওই 600 টাকায় কিভাবে চলেছে জানি না, কিন্তু চলে গেছিল। অভাব ছিল, দুঃখ ছিল না। হুম অভাব খুব ছিল যে কিভাবে হবে, পরের দিন কি হবে, কিন্তু কোনো দুঃখ ছিল না, আক্ষেপ ছিল না। একটা অনেক দিনের দমবন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছিলাম একটা অচেনা জগতে। একটা শহর থেকে চলে আসলে, হ্যাঁ, আবার ওই শহরটায় ফিরে গেলে, যখন মাথা প্রথম উঁচু পা করে। রাখলে, তখন কিরকম ছিল এক্সপিরিয়েন্সটা? লক্ষ্যটাই ছিল এই শহরে ফিরে যাব, যে অপমানগুলো সহ্য করে এসেছিলাম, মাথা উঁচু করে। মাথা উঁচু করে ফিরবো। এবং যেদিন বিজয়ার পরের প্রিমিয়ার হয় নন্দনে, বা যখন হয়, আমি তার আগে খুব কমই আমার রিলেটিভসদের বাড়ি গেছিলাম। ততদিনে আমাদের সম্পর্কগুলো অনেক নরম হয়ে গেছে, অনেক কিছু মিটিয়ে নিতে হয়েছে সময়ের সঙ্গে, এবং প্রয়োজনও সব কিছু। একটা সময় হয়তো ওটা ওটা হবার ছিল বলে এটা হয়েছে। হুম হুম তা যখন সব পরিবারের মানুষগুলোকে দেখতে পাচ্ছি, সামনে পর্দায় সিনেমাটা চলছে, আমি দাঁড়িয়ে আছি, এবং তারা চোখে টলটল জল নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে,
সেটা আমার একটা বড় প্রাপ্তি ছিল, অবশ্যই। যে আমি আমি পারলাম, আমি হুম। তোমাদের সামনে মাথা উঁচু করে একদিন যখন চলে গেছিলাম আসতে সেখান পারলাম, থেকে। আমি আসতে পারলাম। আমার এটাই ছিল যে তোমাদের কাছ অব্দি ফিরে আসবো, অ্যান্ড সেটাই হয়তো মূল লক্ষ্য ছিল আজকের বিজয়ের পরে। এবং বিজয়ের পরে হওয়া বা আমার বাকি জীবনের যা ডেস্টিনি, যা হওয়া, হুম, হুম। সেটার শুধু আমার একার জন্য না, আমি বারবার তাদের বলবো, সুজিত রাহা, সুজিতদা না থাকলে ছবিটা হতো অবশ্যই। না, নন্দিনী দি হুম, না হুম। থাকলে হতো না, মুক্তিদি, উত্তরায়ণ দা, পলক দা, এমন অনেক মানুষ হুম, রয়েছেন হুম, আমার হুম। এই শহরের বন্ধু বান্ধব, কাছের মানুষেরা। আমার মনে আছে আমার এক বান্ধবী, সে এখন বম্বে থাকে, হুম, হুম, হুম। আমার একটা টাকার ক্রাইসিস ওই সময় ছিল, আমি একটা লোন করে ফেলেছিলাম সংসার চালাতে গিয়ে, এবং সে আমাকে নিয়ে, সেও একটা স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে পড়ছে, আমিও নতুন, কম বয়সী, কে আমাদের ভরসা করে টাকা দেবে? হুম, সে সারা হাকিমপাড়ার অলিগলি আমাকে নিয়ে ঘুরেছে, যে ওর দুটো দুটো 1,000 টাকা লাগবে, একটু ব্যবস্থা করে দাও। হুম, হুম। তার সাথে আমার দেখা হয় না, কিন্তু আমরা কানেক্টেড। শিলিগুড়ির পথে হাঁটার থেকে শুরু করে পাতৌদি ভিলাতে যাওয়া, হুম, শর্মিলা ঠাকুর, হ্যাঁ, সোহা আলী খান, সোনাক্ষী সিনহা, হুম। এক্সপিরিয়েন্স। তারপর মমদির কথায় আসবো। মৌসুমী চ্যাটার্জি, মৌসুমী চ্যাটার্জি। বাপিদা, বাপি লাহিড়ী, অনেক অনেক মনোজ তিওয়ারি, হুম, আরো হুম, অনেক, হুম, হুম, সৌমিত্র হুম। চ্যাটার্জি। হ্যাঁ, সৌমিত্র চ্যাটার্জিকে সামনে থেকে দেখে কথা বলা, হ্যাঁ, এটা একটা অদ্ভুত প্রাপ্তি, এটা অদ্ভুত প্রাপ্তি, এবং লাইফ টাইম এক্সপিরিয়েন্স লাইফ যদি টাইম বলি। এক্সপিরিয়েন্স, এবং ওনার জন্য অপেক্ষা করা, ওনার বাড়ির সামনে গলফ গ্রিনে উনি যে বাড়িতে থাকেন, হুম, হুম। বিজয়ের পরের পুরো জার্নিতে আমি ঠিক ওনার পাশেই একটা বাড়ি নিয়েছিলাম। বাহ। মানে হাঁটা পথে রোজ আমার ওনার বাড়ির মন্দির ছুঁয়ে যেতাম, এবং মনে মনে প্রে করতাম যে আপনি থাকলে ছবিটা একরকম হতো, আপনি সান্নিধ্য পেয়েছি বলে ছবিটা একরকম হচ্ছে। হুম, হুম, হুম। সেটা বলবো। তুমি যেটা বললে, আমাকে প্রশ্ন করলে যে পাতৌদি প্যালেস অব্দি পৌঁছানো, পাতৌদি প্যালেসের থেকে শর্মিলা ঠাকুর নামটা এত বড়, ভীষণ, হ্যাঁ। তার দীপ্তি এত, তার হুম, হুম, উজ্জ্বলতাটা এত, সেটা আমার সাহসের বাইরে ছিল হুম, হুম, অ্যাকচুয়ালি। আমি নিজেকে কোনোদিন ভাবিনি যে আমি এই জায়গা অবধি পৌঁছবো। তার জন্য আমার বিজ্ঞাপন দাতাদের অজস্র ধন্যবাদ। তারা আমাকে বেছেছেন যখন আমি তার আগে কোনো বড় কাজ করিনি। হুম, হুম, হুম। তারা আমাকে বেছেছেন যে অভিজিৎ, তুমি এই কাজটা করো, তুমি ওনার সাথে যোগাযোগ করো, এবং সেটা প্রায় 1 বছরের একটা যোগাযোগের সম্পর্ক তৈরি হয়েছে, যে তারপরে আমি ওনার বিশ্বাসটা অর্জন করতে পেরেছি, এবং উনি একদিন বলেছেন যে চলে এসো, আমরা কাজটা করব বা হুম, হুম, কথা বলবো। বিজ্ঞাপনটা হয়তো একটা অজুহাত ছিল হুম, 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 শর্মিলা ঠাকুর অব্দি পৌঁছানো। আসল মনের মধ্যে ছিল যে আমি একটা সিনেমা করব। হুম, 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 কারণ বিজ্ঞাপন করতে করতে মনে হয়েছে যে আমি যে কথাগুলো বলতে চাই, সেটা ওই ছোট পরিসরে আমি বলতে পারছি না। হুম, 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 এবং বিজ্ঞাপন করতে গিয়ে বারবার আমি কলকাতায় গেছি, বিজ্ঞাপনের কাজটা হয়তো এখানকার বা নর্থ ইস্টের, কিন্তু করছি কলকাতায় গিয়ে শুটিং। হুম, হুম, আমার কোনো ফিল্ম স্টাডিজের স্কুলিং নেই। ওখানে গিয়ে হাতে কলমে আমি নিজের কাজটা নিজে করে প্র্যাকটিক্যালি শিখে নিচ্ছিলাম, হুম। যাতে একদিন আমি সিনেমাটা করতে পারি। মাথায় আগেই ছিল ওটা। এই জন্য, এই যে তুমি বলছো যে ওখানে গিয়ে তোমার অসুবিধা হয়নি, আমি কাজটা এখান থেকে নিয়ে যেতাম এবং ওখানে কাজ দিতাম ওখানকার মানুষদের। হুম, 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 সুতরাং আহ, আমাকে ট্র্যাক থেকে বের করে দেওয়ার বা প্রবেশ করার জায়গাটা ছিল না। হুম, হুম, আমি নিজেই একটা কাজ নিয়ে যাচ্ছি, আমি ওখান থেকেই ট্যালেন্ট হায়ার করছি, যারা এসে কাজ করছে আমি নিজের ডিরেকশনটা দিচ্ছি, এবং তাদের থেকে নানান কিছু পেয়ে যাচ্ছি, শিখে নিচ্ছি, যাতে একটা দিন আমি ছবিটা করতে পারি। এবং সেটা 10টা বছর ধরে চলেছে, এবং আমার পরিচিতি ওখানে একটা তৈরি নিজের হয়ে গেছে। সার্কেল তৈরি করে নিতে পেরেছি, যাতে আমার এই বিষয়টা না হয়। তবে কি সিনেমা করতে গিয়ে স্ট্রাগল করতে হয়নি? হয়েছে, সেটাও বলবো। পাতাউদি প্যালেস, উনি একদিন ডাকলেন যে চলে এসো। হুম, 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 আমি স্ক্রিপ্টও রেডি করে নিয়ে গেলাম, বিজ্ঞাপনের কথা তো হবেই, সাথে সিনেমার কথাটা হবে। বিজ্ঞাপনের কথা হলো, আমি দেখলাম আমি বসে রয়েছি পাতাউদি প্যালেসের বসার ঘরে, সেটি একটি রাজপ্রাসাদ, হুম, 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 এবং মিউজিয়ামের থেকে কম কিছু বলা হবে। হুম, হুম। আহ, উনি সময় দিলেন, ঠিক সময় উনি নামলেন, এবং আমি চোখের সামনে দেখলাম যেন একটা আলো নেমে ধীরে ধীরে আসছে। আমার দিকে হেঁটে আসছে। স্মিত হাসি, হুম, হুম। পরিষ্কার বাংলায় কথা বলছেন, বাহ। প্রণাম করলাম। আমার সারাটা শরীর কাঁটা দিয়ে উঠল, হুম, হুম, হুম। যে আমি কাকে ছুলাম।
হুম একজন সিনেমার বা একজন ফিল্মের স্টুডেন্ট হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে খুব নম্র, খুব ভদ্র, এত বড় একটা পারিবারিক দুটো তরফেই, মানে যদি টেগোর ফ্যামিলি ধরি হুম হুম অথবা হুম পাটৌদি ধরি, তার যে একটা পারিবারিক অরা, তার বাইরে বেরিয়ে শর্মিলা ঠাকুর একজন বাঙালি অভিনেত্রী হিসেবে আরও একজন কাজ করতে আসা নতুন ছেলেকে, নতুন একজন আর্টিস্টকে, উডবি আর্টিস্টকে সম্মান দিয়ে তার পাশে বসালেন, কথা বললেন, মন দিয়ে শুনলেন সবটা। হুম তারপর সব কথা মতো কাজ হলো, বিজ্ঞাপনের ডেট ফাইনাল হলো। তারপর আমি বললাম যে আমি আপনার সাথে 2 মিনিট, খুব ভয় পাচ্ছি, সারা ভিতরে হার্টবিট বেড়ে গেছে যে হুম হুম, কি কথা স্বাভাবিক। বলবো এবং আমি বললাম 2 মিনিট আপনার সাথে ব্যক্তিগত কথা, একটু পার্সোনালি কথা বলতে চাই, সকলের সঙ্গে নয়। উনি আমাকে একটা পেল্লাই বসার ঘরে নিয়ে গেলেন, হুম হুম ডাইনিং হুম, ডাইনিং একটা স্পেস, সেখানে নিয়ে আমরা মুখোমুখি বসে, সেই ঘরে আর কেউ নেই, বাহ, সামনে শর্মিলা ঠাকুর, আমি উল্টো দিকে বসে, এবং উনি আমায় বললেন, হ্যাঁ বলো, বলুন, হুম বলো হুম না বলুন, আমি একটা ছবি করতে চাই, আপনাকে ভাবছি, আপনাকে এবং সৌমিত্র চ্যাটার্জিকে। বললো, আমি তো আর সিনেমা করি না। আমি বললাম, আপনি স্ক্রিপ্টটা শুনবেন, আমি তৈরি হয়ে আসি। উনি বললেন, না ঠিক আছে, আমি স্ক্রিপ্টটা শুনে দেখব, যদি মনে হয় বিজ্ঞাপনের কাজটা আগে হোক। হুম 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 সেই মতো বম্বে যাওয়া, বিজ্ঞাপন হলো। হুম এই প্রসেসটা দীর্ঘ 2-3 বছর চলতে থাকলো। হুম উনি নিমরাজি হলেন, আমি রাজি করাতে থাকলাম। হুম হুম এই করতে করতে একদিন স্ক্রিপ্টটা রেডি হলো, এবং বিজয়ের পরের প্রথম স্ক্রিপ্ট শুনলেন শর্মিলা ঠাকুর পতৌদি প্যালেসে বসে। প্রথম আমি জীবনে কাউকে স্ক্রিপ্ট শোনাচ্ছি। তখনও প্রযোজক কে হবেন, কি কাজ করবেন, হুম, সেগুলোর কোনো নেই। সৌমিত্রবাবুর সাথেও কথা হয়নি। শর্মিলা ঠাকুরকে প্রথমে আমি স্ক্রিপ্টটা শোনাচ্ছি, এবং আমার মনে হয়েছে যে প্রথম লিখেছি আমি 2 পাতা, পড়ার পর উনি বলবেন যে, অভিজিৎ এটা ভাল লাগছে না, আমার ওয়েস্টেজ অফ টাইম, এটা আমি বোধহয় পারবো না। হুম, হুম, হুম। সেটা 2.5 ঘন্টা হয়ে গেল। উনি শুনলেন। প্রথমে শুনলেন, আস্তে আস্তে ওনার হাতটা আমি দেখছি স্ক্রিপ্টটার দিকে গেছে, পাতা উল্টাচ্ছেন, শুনছেন, চোখে জল, ওনার চোখে জল, আমার চোখে জল। শেষ পাতা অবধি পৌঁছেছি, এবং শেষ পাতা করে আমরা 5 মিনিটের মতো চুপচাপ বসেছিলাম। হুম, হুম, হুম। ওনার বাড়ির বসার ঘরের সামনে একটা বিরাট বড় কাঁচের দেওয়াল ছিল, ওপারে একটা লন, এবং শীতের সময়, ডিসেম্বর এন্ড, ফলেন হচ্ছে পাতা, আর ওই মনে হচ্ছে ওই যে সিচুয়েশনে গল্পটা শেষ হলো, তার সাথে মিলে ওই পাতাগুলো যেন সিনেমায় একটা সিনেম্যাটিক হুম, সিচুয়েশনে হুম, হুম। স্লো মোশনে পাতাগুলো পড়ছে, আমরা দুজনে সেদিকে তাকিয়ে আছি। তারপরে উনি হেসে বললেন, আমি ছবিটা করব। উনি বললেন সেটা, তুমি সৌমিত্রর সাথে কথা বলো। তারপর সৌমিত্রবাবুর বাড়ি যাওয়া, সৌমিত্রবাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হতো, কারণ সৌমিত্রবাবুর সাথে এত লোক দেখা করতে আসে, সেখানে একটা লাইন পড়তো। হুম, হুম, হুম। এই রকম গলফ গ্রিনের ওনার বাড়িটা, খুব মিষ্টি একটা বাড়ি। সপরিবারে থাকতেন উনি। ওনার একটা আলাদা বসার ঘর রয়েছে লনের সাথে, যেখানে উনি ছবি আঁকেন, বই পড়েন, স্ক্রিপ্ট শোনেন, এবং তার বাইরে দীর্ঘ ডিরেক্টর, প্রডিউসার, অন্যান্য শিল্পী, অন্যান্য প্রোগ্রামের লাইন থাকতো, হুম, হুম, হুম। এবং সকালবেলা উনি দেখা করতেন সকলের সঙ্গে। 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, বসার জায়গা নেই, সবাই দাঁড়িয়ে, শুধু হুম, আমি হুম, হুম। নয়। তারপরে দেখা হতো, তারপরে উনিও নিমরাজি হলেন, না করব না এই বয়সে আর। চরিত্রটা এত কঠিন একটি চরিত্র ছিল যে ওনার মনে হয়েছিল যে ওনার ডিফিকাল্ট হবে করতে কাজটা। তো উনি বললেন, না করব না, আমি পারবো না। সেটাকেও রাজি করানো হলো, সব হলো, প্রযোজনার দিকটা সামলে উঠলাম, যে এবার ছবিটা ওনারা করবেন। এই সব কিছু করে আমাদের লাস্ট শুটিং হলো বম্বেতে 2020-তে, শর্মিলা ঠাকুর এবং সোহা আলী খানের সাথে আবারও একটা হুম, একসাথে হুম, হুম। বিজ্ঞাপন, এবং এটার পরে আমরা ফ্লোরে যাব বিজয়ের পরে নিয়ে। এই একটা মানসিক প্রস্তুতি ছিল। হুম, শুরু হয়ে গেল লকডাউন, হ্যাঁ। ডিপ্রেশন। যারা প্রযোজনা করবেন বলেছিলেন সেই সময়, সকলেরই ব্যবসায়িক ডামাডোল চলছিল, তারা অনেকেই পিছিয়ে গেলেন, কারণ সেটাই স্বাভাবিক ছিল। আর আমি একেবারেই ডিপ্রেশনে, এই এত কিছুর মধ্যে সৌমিত্রবাবু চলে গেলেন। সেদিনকে আমি পুরো একেবারে শূন্য হয়ে গেছি। আমার হুম, আমার হুম। কাছে কিছু নেই, যেন আমি কিছু ভাবতে পারছি না যে কি করব, কোথায় যাব, কি কোথা মানে আহ, কোনো কোনো মাথাতে কোনো কিছুই ছিল না, ব্ল্যাঙ্ক পেপার হয়ে গেছিলাম। আর শর্মিলা ঠাকুরের সাথে কথা বললাম, উনি বললেন, অভিজিৎ
আমি সৌমিত্রকে ছাড়া এই ছবিটা করতে পারবো না। হুম আমি এতটাই বেশি মানসিক ডিপেন্ডেন্ট হয়ে, ইনভলভমেন্ট হয়ে আছি এই কাজটা নিয়ে ছিলাম, বা যেভাবে আমাদের প্রস্তুতি চলছিল, আমি সৌমিত্রবাবুকে ছাড়া এই ছবিটা করতে পারবো না। তুমি হুম নতুন করে ভাবো, ডিপ্রেসড হয় না। হুম আমার নতুন করে আবার ভাবনা শুরু হলো। উনি আমাকে রেগুলার এনকারেজ করে গেলেন, ইউ হ্যাভ পোটেনশিয়াল, আমি তোমাকে বুঝেছি, হুম তোমাকে হুম যতটা চিনি। আহ, এবং আমি ওনার বাড়ির আরও একটু অন্দরে বসার সুযোগ পেলাম। হুম 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 ওনার দিল্লির বাড়ি থেকে আমাকে পাতৌদির মেন বাড়িতে ডাকা হলো, হুম হুম সেখানে বসে আমরা কথা বললাম। সেদিন আমার মনে হয়েছিল অনুসুয়া, সেদিন আমার সাথে দেখা হয়ে গেছিল। সাইফ সাইফ ছিলেন, করিনা কাপুর ছিলেন, Wow, সোহা ছিলেন, কুণাল খেমু ছিলেন, পুরো পরিবার পুরো ছিলেন। পরিবার ছিল। এবং তারা এত বিশাল একটা প্রাসাদে অত্যন্ত সাধারণের মতো জীবনযাপন করছেন। তাদের কথাবার্তা, ওঠা চলা, বসা, আহ, তারা মাটির কাছে রয়েছেন। আমরা যারা দূর থেকে দেখি তারা ভাবি, তাদেরকে ভাবি একটা অন্য অরাতে, অন্য জায়গায় সেট করে রাখি, এবং শ্রেণীগত বৈষম্য তৈরি করে রাখি। শ্রেণীগত বৈষম্যটা আমাদের মাথায়। হুম 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 যারা আহ, ওই বিষয়টার মধ্যে দিয়ে যাচ্ছেন প্রতিদিন, তাদের কাছে সেটা আর পাঁচটা সাধারণ মানুষের মতোই একটা জীবন। হুম তাদেরও ওটা পরিবার, তাদেরও ওটা ঘর, তাদের হুম ঘরের সাইজটা একটু বড়, তাদের একটা জেনারেশন ওয়াইজ রয়েছে। হুম হুম কিন্তু তাদের মধ্যে কোনো শ্রেণীগত বৈষম্য নেই। কিন্তু আমরা যারা দুদিন কাজ করছি, হয়তো কাল আমার নাকটা এতটাই বেশি উঁচু হয়ে গেল, আমার শ্রেণীগত বৈষম্য তৈরি হলো। হুম হুম আচ্ছা আচ্ছা, ও কি করে করলো? হুম হুম হুম। আমি এটাতে আসবো, মানে হুম। কটাক্ষ কতটা শুনতে হয়েছে এটার জন্য, মানে কটাক্ষ তো থাকবেই, প্রচুর। কটাক্ষ তো থাকবে। একটা একটা ছুরিকে শার্প হতে গেলে একটা লোহাকে যতবার আগুনে পেটানো হয় তবেই তার তীক্ষ্ণতাটা হুম হুম ততটা বাড়ে। তো শার্প হতে গেলে সেই কটাক্ষটাকে এনজয় করতে হবে। খুব প্রিয় মানুষদের থেকে এরকম কোনো কটাক্ষ শুনেছো যেটা তুমি এক্সপেক্ট করোনি কোনো শুনেছি, সময়? শুনেছি, শুনেছি, দুঃখ পেয়েছি, প্রকাশ করিনি, কাজে প্রকাশ করেছি, চুপ থেকেছি, যত দিন যাচ্ছে মৌন হয়ে যাচ্ছি। হুম যে চুপ থাকাটাই ভালো। হয়তো বললে আহ, সামনের মানুষটা কষ্ট পাবে, হুম হুম অন্য সামনের মানুষটা কষ্ট পেতে পারে, সেটা তো ভাবিনি। হুম হুম কিন্তু আমি বললে হয়তো তারা কষ্ট পাবে, তার থেকে মৌন থাকাই শ্রেয়। হুম হুম কথায় না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমি এইটাতে বিশ্বাসী, এবং আমার শিক্ষাগুরুরা, আমার জীবনের শিক্ষাগুরুরা সেটা আমাকে শিখিয়েছে। আচ্ছা, তারপরে বিজয়ের পরে তৈরি করতে গিয়ে তো লকডাউন পড়লো, হ্যাঁ, বাধা পড়লো, হ্যাঁ, তৈরি হওয়া মুভি পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ। কিভাবে বিজয়ের পরে তৈরি হলো, তার আগে কিভাবে উনি মমতা মমদিকে শঙ্কর, পেলে? মমতা শঙ্কর কি করে এলেন? পদ্মশ্রী মমতা শঙ্কর আমাদের অবশ্যই। বিরাট সম্মানের জায়গা। হুম হুম এবং মমতা শঙ্কর এবং তার পরিবার এমন একটি জায়গা রাখে আমাদের সম্পূর্ণ বিশ্ব জুড়ে। তারা তো ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে, হুম এবং তাদেরও বিভিন্ন সময় বিভিন্ন কটাক্ষের মধ্যে দিয়ে যেতে হয়। মমদির সাথে যত মিশেছি গভীরভাবে, মমদিকে অনুধাবন করেছি, মমদি বলতে পারি এখন। তার আগে মমতা শঙ্কর আপনি ম্যাডামই বলতাম। কিন্তু সেটা মমদি অবধি পৌঁছতে পারাটা একটা জার্নি, এবং তিনি সেই যোগ্যতাটা অর্জন করতে হয়। প্রথম কিভাবে মমতা শঙ্করের সাথে দেখা, মানে কি করে মমতা শঙ্করের কাছে পৌঁছালে? প্রথমে আমি বিজয়ের পরে মমতা শঙ্করকে ভাবিনি, হুম, শর্মিলা ঠাকুর হয়ে সময়টাকে যাওয়ার পর ভেবেছিলে, তারপর যখন জয়া বচ্চনকে ভেবেছিলাম। আচ্ছা। জয়া বচ্চনের কাছ অব্দি যাওয়া হয়েছে, জয়া বচ্চন স্ক্রিপ্টটা শুনেছেন, জয়া বচ্চন ছবিটা প্রডিউস করতে চেয়েছেন। সামহাউ বম্বের আহ, বিভিন্ন নিয়ম বা যেভাবে ওনারা ছবিটা চাইছিলেন সেটা আমি করতে পারছিলাম না। হুম হুম তো কোনোভাবে সেই যোগটা হয়নি। হুম হুম এবং সেটা আমাকে দীপঙ্করবাবুর সাথে তার আগে আমার কথা হয়েছিল যে সৌমিত্রবাবুর জায়গায় কে করবেন। তো আমি জয়া বচ্চন এবং দীপঙ্করবাবুকে ভেবেছিলাম। দীপঙ্করবাবু বলেছিলেন ঠিক আছে যাও, তবে বম্বেতে যে নিয়মকানুন রয়েছে, বাংলাতে কাজ করা একটু কঠিন, সেই বিষয়গুলো হয়তো তোমাকে ফেস করতে হতে হুম পারে। এবং উনিও সত্যজিৎ বাবুর অভিনেতা, হুম হুম দূরদৃষ্টি সম্পন্ন। অবশ্যই। আমার দৃষ্টি যেখান থেকে শেষ হচ্ছে, ওনার দৃষ্টি সেখান থেকে শুরু শুরু হচ্ছে। হচ্ছে। এবং উনি যেটা বললেন সেটাই ঠিক হলো। হুম হুম ছবিটা জায়াজির সাথে হলো না, হুম তবে আজও অবধি ওনাদের সাথে আমার এত সুন্দর একটা সম্পর্ক,
আমি বম্বে গেলে ওনাদের অফিসে যাই, কথা বলি, যোগাযোগ হয়। ওনারা বিজয়ের পরের সম্বন্ধে সবটা জানেন এবং ওনারা জানেন যে এত স্ট্রাগলের মধ্যেও ছবিটা যেখানে সেদিন কি স্টপ হয়ে যাওয়ার কথা ছিল, যখন আমি এখান থেকে ফোন করে বললাম আমি হয়তো ছবিটা আর করতে পারবো না, এই ক্লজগুলো করা আমার পক্ষে সম্ভব নয়, বা আমার সেরকম কোনো প্রডিউসার নেই যে আমি জায়াজিকে নিয়ে ছবিটা করতে পারি, হয়তো সেখানেই ফুল স্টপ হয়ে যেত। কিন্তু তারপরে ছবিটাও হয়েছে এবং ওনাদের সঙ্গে আমার সম্পর্কটাও এখনো রয়ে গেছে। তারপর বিজয়ের পরের জার্নিটা বিজয়ের পরে জার্নিটায় আসি। আমাকে দীপঙ্কর বাবু বলল তুমি মমতা শঙ্করকে ভাবো। আমি না মমতা শঙ্করকে ভাবতে পারছি না। আমি স্ক্রিপ্টের অলোকানন্দের সঙ্গে মমতা শঙ্করের কোথাও কোনো মিল খুঁজে পাচ্ছি না। কারণ মমতা শঙ্কর একজন রেলিভেন্ট মানুষ, আধুনিক ভাবনা চিন্তার মানুষ, একজন নৃত্যশিল্পী, ভীষণ গ্ল্যামারাস, ভীষণ স্নিগ্ধ দেখতে, সমস্ত কিছু। তার সঙ্গে আমার ওই উস্কো খুস্কো চুল ওঠা মা, হাতের শিরা উঠে যাওয়া, একবেলা খেলো কি না খেলো তাকে কেউ জিজ্ঞেস করবে না, এইটা আমি কিছুতেই মেলাতে পারছিলাম না। লকডাউন আবার শুরু হলো, চলছে তখন সেকেন্ড ফেজ। আমি প্রতিদিন ছাদে বসে স্ক্রিপ্ট পড়তাম, চোখ বন্ধ করে মমতা শঙ্করকে ভাবছি, আচ্ছা মমতা শঙ্কর যদি এইটা চরিত্রটা করেন উনি এইভাবে কীভাবে হাঁটবেন, কীভাবে কথা বলবেন। এই করতে করতে আফটার আ মান্থ আমি মমতা শঙ্করকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না ছবিটাতে। এবং আমি সেদিন উতলা হয়ে গেলাম যে আমি মমদির সাথে কথা বলবো, আমার এক্ষুনি জানাতে হবে। আমি ওনার অফিসের গুগল থেকে ওনার অফিসের নাম্বার খুঁজে বের করে ওনাকে অফিসে ফোন করলাম। ওনার অফিস থেকে বললো যে ম্যাডামের সাথে কথা বলে আপনাকে জানাবো। আমার তর্স হয়েছে না, আমি দীপঙ্কর বাবুর থেকে নাম্বারটা নিতে পারি কিন্তু আমি চাইবো না, কারণ আমি ভেবেছি যে না আমি আমার থেকে আমি চেষ্টা করবো কোনোভাবে করার। আমি উত্তরায়ণদার কাছে চাইলাম, উত্তরায়ণদা নাম্বার পাঠালেন এবং তার আগে আমার প্রোডাকশন টিম নাম্বারটা পাঠিয়ে দিয়েছে। আমি ফোন করলাম মমদিকে, হ্যালো বললাম, মনে হলো আমি এনাকে চিনি। ওপারে যিনি বসে বললেন হ্যাঁ বলুন। আমি বললাম আমাকে দীপঙ্কর বাবু আপনার কথা বলেছে, আমি এরকম একটা ছবি ভাবছি, ছবিটা এক লাইনে গল্পটা শোনালাম। উনি বলল ঠিক আছে আপনি চলে আসুন। এবং একটা দিনক্ষণ ঠিক হলো, আমি ওনার উদয়ন কলা কেন্দ্রে পা রাখলাম। পুরো বাড়িটা নাচের বাড়ি, উদয় শঙ্করের নামে উদয়ন কলা কেন্দ্র। এবং আমার সেদিন মনে হলো আমি একটা ডিভাইন মন্দিরে পা রেখেছি। আমার সারাটা গা প্রথম পা রাখার সাথে সাথে হিম শীতল হয়ে গেল। আমার খুব ভালো লাগছিল যে এত কিছু হওয়ার পর কোথাও যেন এসে তরিটা তীরে ঠেকবে, হয়তো কোথাও এখান থেকে আমি খালি হাতে ফিরবো না, আমি এটা আমার মনে হয়েছিল। এবং আমি তো দেখে এসেছি যে আমি যে যাকে দেখতে চাইছি তাকে আমি দেখতে পাচ্ছি। আমি ওনাকে গিয়ে ওনার অফিসে 15 মিনিট বসলাম, বাইরে অপেক্ষা করছিলাম। উনি ডাকলেন, ভেতরে গেলাম, দরজা খুলে আমি যাকে দেখলাম এক্স্যাক্টলি আমার ছবির চরিত্রের মূল চরিত্রের মানুষটি দাঁড়িয়ে। উনি এসে সামনে এলেন, আমি প্রণাম করলাম, উনি আমায় জড়িয়ে ধরলেন এবং উনি বললেন সাইরাম সাইরাম সাইরাম। উনি ঈশ্বরকে ভীষণ ভীষণ বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসে কোনো অন্ধত্ব নেই, অন্ধবিশ্বাসী নয়। উনি ভীষণ শান্তির, ওনাকে মানে ওই হাতটা এত প্রশান্তির একটা আশীর্বাদ মনে হলো। এবং তারপরে আমরা ছবির নিয়ে আলোচনা শুরু করলাম। ছবির গল্পটা, স্ক্রিপ্টটা পুরোটা পড়া হলো। উনি বললেন অভিজিৎ আমি এই ছবিটা করবো না। তখনই বললেন যে আমি এই ছবিটা করবো না। আমি জীবনে এত কঠিন চরিত্র কোনোদিন শুনিনি, পড়িনি, করিনি। আমার পক্ষে এই সিনেমাটা করা সম্ভব নয়। আমি বললাম যে আমরা একটু সময় নিই। আমি তখন ওই হাত ছোঁয়ার পরে না আমি একদম শান্ত হয়ে গেছি। হয়তো আমি ওনাকে আর্গুমেন্ট করতাম না, করতে হবে, কেন করবেন না, এরকম একটা জিনিস, আপনার ফিস কত, ইত্যাদি ইত্যাদি বিষয় বলতাম, প্রফেশনাল বিষয়গুলো বলতাম। আমি সেসব কিছু বললাম না। আমি বললাম আমরা একটু সময় নিই, আমরা একটু ভাবি। উনি বললেন ঠিক আছে স্ক্রিপ্টটা রেখে যাও। স্ক্রিপ্টটা রেখে যাওয়া হলো। আমি ফিরে এলাম। মাঝে একদিন ফোন করলাম, উনি তখন শারীরিক কারণে কিছুদিন সমস্ত কিছু থেকে দূরে একটু ছুটিতে গেছেন। এবং আমি ফোন করাতে উনি বললেন অভিজিৎ আমি না উনিই ফোন করে, না আমি ফোন করেছি, হ্যাঁ আমি ফোন করেছি। উনি বললেন অভিজিৎ আমি ছবিটা করতে পারবো না, আমি এই স্ট্রেসটা নিতে পারছি না, আমি যখনই চরিত্রটা ভাবছি আমি এই স্ট্রেসটা কিছুতেই নিতে পারছি না, এটা আমার পক্ষে খুবই কঠিন একটা বিষয় হয়ে যাবে। আমি বললাম আপনি
স্ক্রিপ্টের একটা পাতা খুলেও দেখবেন না, আপনি দূরে সরিয়ে রাখুন, স্ক্রিপ্ট দেখবেনই না, ভুলে যান স্ক্রিপ্টটা। হুম। উনি হয়তো সেদিনকে হয়তো আমি রাজি হয়ে গেলে হয়তো হতোই না, হুম। উনি ওনাকে আমি কনভিন্স করলাম যে স্ক্রিপ্টটা দেখবেন না, হুম। ছেড়ে দিন, দেখা যাক না কি হয়, 3 মাস পর আমি আবার 3 মাস পর ফোন করব। ঠিক 1.5 মাসের মাথায় উনি আমায় ফোন করে বললেন আমি তৈরি, তুমি শুটিং ডেট ফেলো। তারপর বিজয়ের পরে জার্নি শুরু হলো, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ফাইনাল হলো। স্বস্তিকা মুখার্জি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট অবশ্যই। বিজয়ের পরের। বিজয়ের পরের এই চরিত্রটি আমি বাংলা ছবির বেশ কিছু, বম্বের বেশ কিছু বড় মাপের অভিনেত্রী তাদের কাছে নিয়ে গেছি, তারা প্রত্যেকেই বলেছে এই ছবির গল্প তো অলকানন্দাকে ঘিরে, মানে মমতা হুম। শঙ্করকে ঘিরে, আমার তো সেখানে কিছু করার নেই, আমি তো লিড নই। হুম। হুম। এই শব্দটা বলেছেন যে আমি তো লিড নই, তার সাথে আপনি তো কোনো বড় ব্যানারের হয়ে কাজ করছেন না, হুম। আপনার ছবি চলবে কি চলবে না সেইগুলো নিয়ে একটা সংশয় থেকেই যাবে, সুতরাং আমরা না এটা করতে পারবো না। হুম। স্বস্তিকা মুখার্জির সাথে কাছে স্ক্রিপ্টটা পৌঁছায় আমার প্রোডাকশন মারফত, কলকাতার যারা টিম রয়েছে তাদের মারফত পৌঁছায়। স্বস্তিকা মুখার্জি স্ক্রিপ্টটা পড়েন, লকডাউন চলছে, আমাদের ভিডিও কনফারেন্সে প্রথম দেখা হয়, আমাদের তখনও ফিজিক্যালি কোনো মিট হয়নি, আমি স্ক্রিপ্ট পড়ে শোনাইনি বা চরিত্র নিয়েও কোনো বিশ্লেষণ হয়নি। হুম। উনি স্ক্রিপ্ট পড়ে বললেন অভিজিৎ এই চরিত্রটা এই এই বিষয়, মৃন্ময়ী চরিত্রটার নাম, এই এই বিষয়, এই করতে হবে, সমস্ত 5, 6, 4 যা মারার মমতা শঙ্কর এবং দীপঙ্করবাবু মারবেন, মাঝখানে আমি 4-5টা 6 মারার সুযোগ আছে, আমি ছবিটা করব। বাহ। এবং উনি 6 মেরেছেন হুম। ছবিটাতে। উনি যেখানে যতটা ওনাকে আমরা পেয়েছি ছবিতে, আটকে দেয় দর্শকদের, আটকে রাখে প্রত্যেকটা চরিত্র, শুধুমাত্র মমতা শঙ্কর, দীপঙ্কর দে, স্বস্তিকা মুখার্জি নয়, প্রত্যেকে, মির্দা, মিরাক্কেল থেকে মিরাক্কেল তোমার ক্লিক থেকে হওয়া। আমার, এবং মির্দা আমার রেডিও জীবনের আইকন, হুম। 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 যাকে শুনে মনে হয়েছিল হ্যাঁ যদি রেডিও জকি হতে হয় তাহলে ওনার এর মতো মতো হব। হবো। হুম। এবং উনি ওই সময় ওখানে একটা মর্নিং শো করছে রেডিও, ওখানকার রেডিওতে, যেটা একটা হিট শো, আমি এখানে করছি টানা 12 বছর একটা হিট শো, তখন আমরা কেউ ভাবিনি, কিন্তু আমি ওনাকে ততদিন দেখিও নি, হুম। মির্দাকে আমি শুধু শুনেছি। হুম। এবং মির্দাকে আমাদের রেডিও জীবনের, মানে আফটার শ্রাবন্তী মজুমদার, আকাশবাণীর, এবং আমি অবশ্যই মুক্তিদির কথা বলবো, বা অন্যান্য ঘোষক ঘোষিকা যারা রয়েছেন যাদেরকে আমরা রেডিওর আইকন মনে করি, ঠিক সেইভাবে মির্দা ওয়াজ আওয়ার রেডিও আইকন, হুম। যাদের যাকে শুনে মনে হয়েছিল যে রেডিও প্রফেশন ইজ দ্য বেস্ট প্রফেশন হুম। এবং আমি একদম। রেডিও জকি হতে পারি। আমাকে যখনই রেডিওর প্রসঙ্গ তোলা হবে দেখবে আমি খুব উত্তেজিত হয়ে যাই, না, এটা খুব কারণ আনন্দের এটা জায়গা, খুব আনন্দের তৈরির জায়গা, জায়গা। এটা আনন্দের জায়গা। অবশ্যই। তো মির্দা ছাড়া বাকি যারা কাজ হুম। করেছেন, হুম। হুম। ঋতব্রত, হ্যাঁ। অন্যান্য শিল্পীরা যারা কাজ করে হুম। প্রত্যেকে ভালো, মিউজিক ক্যামেরা থেকে পুরো করে পুরো ইউনিটটা ভীষণ ভালো ছিল। এবং এই ছবিতে আরেকজনের কথা আলাদা করে বলতে হয়, সেটা হচ্ছে দীপঙ্কর দে। হুম। হুম। তার একটা দীর্ঘ জীবনের সিনেমা জীবন, অভিজ্ঞতা। এই ছবিতে তার অভিনয়টা দেখতে হয়। মানুষটাকে নিয়ে খুব কম কথা হয় বাংলা ছবিতে, অনেক বেশি কথা বলা, অনেক বেশি স্বীকৃতি পাওয়া উচিত। জায়গায় আসা উচিত ছিল। জানি না হয়তো আ আ সেই জায়গাটা পাবেন। অনেক সময় কি হয়, চারিদিকে অনেক বড়, বড় মহির্ঘ আলো থাকলে না, হুম। 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 অনেকটা আলো অনেকের কাছে পৌঁছয় না, যোগ্য হুম। হুম। মানুষদের কাছে। তা সেটা সময় থাকতে যদি আমরা একটু ভাবনা চিন্তা করে নিই যে হ্যাঁ, প্রাপ্যটা সবারই, একদম। সবারই সুখে থাকার অধিকার হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। আমরা অন্য কেউ সুখে থাকলে খুব বেশি অসুখী হয়ে পড়ি, ঈর্ষান্বিত বাঙালি, যেটাকে ঈর্ষান্বিত কথা হয়ে হয়। যাই। আসলে রবীন্দ্রনাথ বলেছেন, আ সেটা সঠিক কিনা জানি না, আমি কোনো একটা ফেসবুকে আজকাল অনেক কিছু আসে তো, কোনটা হুম। কার যে হুম। কোট বোঝা হুম। যায় হুম। না। হুম। সবাই সবার কোটটা সব রকমভাবে চালিয়ে দেওয়া হয়। সেখানে রবীন্দ্রনাথের উদ্ধৃতি হিসেবে করা হয়েছে যে, সুখটা যখন অন্যের সুখে অন্যেরা অসুখী হচ্ছে, তখন মনে করেছি বা বুঝতে পেরেছি যে সুখটা আসলে সকলেরই প্রাপ্য। হুম। 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 সবারই সুখটা হলে তাহলে কেউ অসুখী হবে না অন্যের সুখে। একদম। বাহ! একদম খুব দামি কথা। হ্যাঁ। এবার বলি বিজয়ের পরের ইম্পর্টেন্ট পার্ট, যারা না হলে বিজয়ের পরেটা হতো না। বিজয়ের পরে ছবির প্রযোজক শব্দটায় ওনার ভীষণ আপত্তি রয়েছেন। উনি প্রযোজক হবেন বলে ছবিটা করেননি। উনি একটা ছেলের দীর্ঘ বছরের স্ট্রাগল দেখেছেন শিলিগুড়ি শহরে।
নাম শুনেছেন, খুব কম দেখা সাক্ষাৎ হয়েছে তার আগে। উনি এবং ওনার স্ত্রী কাছে যখন আমি পৌঁছই এই ছবিটার নিয়ে, যে আমি এরকম একটা ছবি করতে চাই, উনি বলেছিলেন, তার আগে আমি বহু জায়গায় গেছি, বড় বড় হাউসে গেছি, কলকাতার বড় বড় প্রোডাকশন হাউসে গেছি, শিলিগুড়িতে যারা করতে পারেন তাদের কাছে গেছি, সকলেই বলেছেন যে কি দিলে কি পাবো। উনি বলেছিলেন যে গল্প শুনবো, শুনে যদি মনে হয় অভিজিৎ করা যেতে পারে তবে করব, কথা দিচ্ছি না। তিনি হচ্ছেন সুজিত রাহা এবং নন্দিনী রাহা। ওনারা গল্প, আমি একদিন বসলাম সুজিতদার সাথে, হয়তো তখন এত কাছাকাছি প্রথম সুজিতদার সাথে বা সুজিত বাবুর সাথে আমার পরিচয়, এবং স্ক্রিপ্ট উনি শুনলেন 2 ঘন্টা পরে, 2 ঘন্টা চোখ বন্ধ করে শুনলেন, শুনে বললেন আমি করব, তুমি লেগে পড়ো, যা হয় দেখা যাবে। তারপরে যাত্রাপথ চলতে শুরু বিজয়ের করলো। পরে আমরা শিলিগুড়ির বাসীরা কেন দেখতে পাইনি? এটা খুব আক্ষেপ আমাদের, কারণ আমাদের শহরে থিয়েটার বলতে বাংলা ছবি দেখার সিনেমা হল রয়েছে, খুব কম সংখ্যকই এখন সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন বেঁচে রয়েছে, যার মধ্যে নিউ সিনেমা রয়েছে, বিশ্বদ্বীপ রয়েছে, বিশাল সিনেমা, এই সমস্ত রয়েছে, মাল্টিপ্লেক্সগুলোও রয়েছে। আমাদের শহরের বাঙালি দর্শক এখনও না মাল্টিপ্লেক্স কালচারে অভ্যস্ত নয়। আমাদের মা কাকিমারা এখনো জানে না মাল্টিপ্লেক্সে কিভাবে যেতে হয়, বুক মাই শো দিয়ে কিভাবে টিকিট কাটতে হয় বা কোন কাউন্টারে কাটতে হয় সেগুলো জানে না, তাদের কাছে সিঙ্গেল স্ক্রিনটাই ইম্পর্টেন্ট। একদম। নিউ সিনেমাতে বাংলা ছবি রেগুলার চলে, কিন্তু সেখানে অনেকগুলো সমস্যা রয়েছে। নিউ সিনেমাটা সব ধরনের দর্শকের জন্য নয়, একদম। সেটা অস্বীকার করার জায়গা নয়। মাল্টিপ্লেক্সটাও যেমন সব ধরনের দর্শকের জন্য নয়। নিউ সিনেমাতে এক শ্রেণীর মানুষ, যারা মাস, যারা যেতে পছন্দ করে, যাদের সামর্থ্যের মধ্যে, সেখান থেকে নিউ সিনেমার মতো সিঙ্গেল স্ক্রিনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। একটা পরিবারের মানুষ, ধরো সে একটা হাউসমেট, সে কিছু টাকা সঞ্চয় করে একটা সিনেমা দেখবে, তার পক্ষে মাল্টিপ্লেক্সে যাওয়াটা স্বার্থের মধ্যে, মানে সামর্থ্যের মধ্যে নয়, এবং একই সাথে সাহসের মধ্যেও নয়, যে ওই পরিবেশে সকলেই জাঁকজমক করে আসবে, আমি একটু গিয়ে আমার মতো যেতে পারবো না, আমি তো 500 টাকার কোল্ড ড্রিঙ্কস পপকর্ন খেতে পারবো না, তাহলে আমাকে আমার পরিসরের মধ্যে যেতে হবে। নিউ সিনেমাতে যতদিন বিজয়ের পরে চলেছে, সপ্তাহ দুয়েক হাউসফুল গেছে, এবং সেখানে যারা কমফোর্টেবল তারা দেখতে পেরেছে। আমাদের শহর শিলিগুড়ি আর্থিকভাবে একটি সংগতিপূর্ণ শহর, আমরা প্রত্যেকেই একটা সুস্থ জীবনের মধ্যে থেকে অনেকাংশে যেতে পারি, সুতরাং আমরা মাল্টিপ্লেক্সেও যেতে পারি। কিন্তু আমাদের হাতের মুঠোয় ছবি দেখতে যাওয়া মানে দীনবন্ধু মঞ্চে যাওয়া, বাংলা সিনেমা দেখতে যাওয়া। যখন সেটাই নেই, থিয়েটারটা রয়েছে, হলটা রয়েছে, অডিটোরিয়ামটা রয়েছে, যখন একসাথে সবাই মিলে সামর্থ্যের মধ্যে সেখানে গিয়ে ছবি দেখার জায়গাটা তৈরি করতে পারছি না, আস্তে আস্তে দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে আমাদের শহরের দর্শক বাংলা ছবি দেখার থেকে। যখন কোনো একটা আউট অফ দ্য বক্স ফিল্ম আসছে, ধরো পুষ্পা এলো বা খাদান এলো, যে দর্শক যে ছবিটা হয়তো মাস দেখবে, রুচিসম্মত কিছু বাঙালি দর্শক রয়েছেন যারা ভালো বাংলা ছবি দেখতে চান, যাদের পক্ষে দীনবন্ধু মঞ্চটা, আমি কিন্তু খাদান বা পুষ্পাকে ছোট করছি না, অবশ্যই না, এই ছবিগুলো ভীষণ ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য, এবং এত সংখ্যক মানুষ, একটা থিয়েটার চলবে, এত সংখ্যক মানুষ সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে রয়েছে, তাদেরকে সেই উপার্জনটা এই সিনেমাগুলো দেয়। পাশাপাশি আমাদের শহরে এখন, এবং আমাদের শহরে মাল্টিপ্লেক্সগুলো শহরের বাইরে, হয়তো রাতের একটা শো পেলাম বা দিনের একটা শো পেলাম, এমন সময় পেলাম যে মানুষের কমিউনিকেশনে খুব একটা অসুবিধা, আমাদের লোকাল ট্রান্সপোর্টেশনে শিলিগুড়ি শহরে একটা অসুবিধা রয়েছে, তো মানুষ সেই জন্য একটু মুখ ফিরিয়ে নেয় যে হ্যাঁ ঠিক আছে ওটিটিতে আসবে বা টিভিতে আসবে, তখন ওটিটিতে কবে আসছে চেষ্টা চলছে। কিন্তু আমি তার আগে দীনবন্ধু মঞ্চের প্রসঙ্গটা শেষ করি। আমি বহুবার চেষ্টা করেছি, কথা বলেছি বিভিন্ন মহলে, আমাদের শহরে এত ভালো একটি অডিটোরিয়াম, হল, থিয়েটার, পাশাপাশি সিনেমা দেখার জায়গা রয়েছে, যেখানে যার প্রজেকশনটা দীর্ঘ 4-5 বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে, যেখানে মানুষ দর্শক সিনেমা দেখতে পাচ্ছে না। আমরা দীনবন্ধু মঞ্চের প্রিমিয়ার করেছিলাম, আমাদের কলকাতা প্রিমিয়ার 12 তারিখ থিয়েট্রিক্যাল রিলিজ হয়েছিল, 13 তারিখ শিলিগুড়িতে প্রিমিয়ার হয়েছিলেন, এবং কাস্ট ক্রিউ সবাই এসেছিলেন, ছবি হাউসফুল হয়েছিল। বাইরে থেকে একটা প্রজেক্টর ভাড়া করে, খুব নিম্নমানের একটা প্রজেক্টর ভাড়া করে, কারণ অ্যাভেলেবেল নেই, সেটা আমরা প্রজেকশন করে দেখাই।
দর্শক ছবিটা দেখে আনন্দ পায়, আমরা খুব কষ্ট পাই যে ছবিটার যে মান প্রেজেন্টেশনে হওয়া উচিত ছিল সেটা হয়নি, সেটা হচ্ছে না, সেটা নিজের শহরেই হলো না। সেটা নিজের শহরে হলো না, এবং তার 10% আমরা হয়তো দেখাতে পেরেছি, বাকি 90% পর্দায় দেখা গেল না, সাউন্ডে শোনা গেল না। হুম হুম, একজন মেকার হিসেবে যে কি কষ্টের সেটা সেটা। কষ্ট। এবং আজও দেখা হলে মানুষ বলে যে অভিজিৎ বিজয়ের পর এটা কবে দেখতে পাবো। ইনফ্যাক্ট আমিও এখনো পর্যন্ত তুমিও বিজয়ের পরে আমাকে দেখতে বলেছো, পারিনি। সুজিত বাবুকেও জিজ্ঞেস করেন প্রত্যেকে, আমাদের কাল দেখা হয়েছিল, আমরা এই প্রসঙ্গেও বলেছিলাম যে আমরা আবার যদি কোনোভাবে সুযোগ আসে ছবিটা দেখানোর, দেখবো। ছবিটা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড পায়, এবং হুম, বাংলা ছবি কিভাবে পছন্দ হয় একটি পাশের দেশে, বাংলাদেশ, এখনকার পরিস্থিতি অনেকটা বদলে গেছে, আমি সেটার প্রসঙ্গে যাচ্ছি না, বা গেলেও পরে যাব। সেদিনকে দেখেছিলাম যে মানুষ বাংলা ছবি দেখতে কি ভালোবাসে। সত্যি আমাদের সিটিং ক্যাপাসিটি অডিটোরিয়ামের ছিল 800 থেকে 1000-এর ভেতরে, বাইরে তখনও 3000 লোক দাঁড়িয়ে বিজয়ের পরে দেখবে বলে, অপূর্ব প্রাপ্তি। এবং প্রায় ধস্তাধস্তি হচ্ছে হলের ভিতর কি করে ঢোকা যায় হুম ছবিটা দেখবে। এবং এমন কিছু সিরিয়াস সিন এবং ডায়লগ রয়েছে যেটা বাংলাদেশে যখন দেখানো হচ্ছিল সেটা নিয়ে প্রতিবাদ হতে পারত, হুম, ছবিটা মাঝপথে স্ক্রিনিং বন্ধ করে দেওয়া হতে পারত, কিন্তু হয়নি। হল জুড়ে শুধু হাততালি বেজেছে, বাহ, সিটি মারছে একটা ওয়াও, সিরিয়াস বাংলা ছবিতে। সেখানে একটা সমপ্রেমের কথা বলা হচ্ছে, একটা ইন্টারকাস্ট ম্যারেজের কথা বলা হচ্ছে, ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা তারা সিটি মারলো এরকম একটা ডায়লগে, যখন একটি সম্পর্ক আরেকটি সম্পর্ককে স্বীকার করে নিচ্ছে তার অত্যন্ত কাছের মানুষের কাছে। বাহ, আমি বাকিটা বলবো না, দেখার সুযোগ হলে পুরোটাই রিভিল যখন হয়ে যাচ্ছে আমাদের বলা যায়। অনুষ্ঠানের, হুম, আমাদের আলোচনার হ্যাঁ, যদি বলি, আজকে হ্যাঁ, আমাদের আড্ডার, আড্ডা, এটা আজকে আড্ডা। আমরা অনস্ক্রিন আড্ডা দিচ্ছি, হ্যাঁ, এমনিতে আমরা আলাদা আড্ডা হ্যাঁ, দিই। হ্যাঁ, তো অনস্ক্রিন এই আড্ডার আজকে আমরা একদম শেষ পর্যায়ে উপস্থিত জি, হয়েছি। নতুন যে জেনারেশন, হ্যাঁ, যারা আগামী প্রজন্ম, হ্যাঁ, যারা এগিয়ে আসতে হ্যাঁ, চায়, শিলিগুড়ি শহর থেকে বাইরে যেতে হ্যাঁ, চায় বা শিলিগুড়ি শহরে প্রতিষ্ঠিত হুম, হতে চায়, তাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে হুম। অভিজিৎ শ্রীদাস কি বলতে চায়? হ্যাঁ, অভিজিৎ শ্রীদাসের অনেক বক্তব্য এই বিষয়ে রয়েছে। সবার আগে নিজেকে চেনো, যে হুম আমি যে কাজটা করছি সেই কাজটার কি আমি যথাযথ যোগ্য। আমি যখন নিজেকে দেখতে পাবো আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে, এবং আমি অনুশীলন করব, আমি হয়তো যোগ্যও নই, কিন্তু আমাকে যোগ্য নিজেকে করে তুলতে হবে। তার একটাই প্রসিডিওর, শেখা। আহ, একজন বাচিক শিল্পী হোক, ভয়েস ওভার আর্টিস্ট হোক, একজন অভিনেতা অভিনেত্রী হোক, একজন মডেল হোক, একজন নিউজ অ্যাঙ্কার হোক, একজন ফিল্ম মেকার হোক, হোয়াট এভার, শেখো আগে। তুমি যদি শিখে নিজেকে পলিশ করে তৈরি করে নিতে পারো, তোমার জন্য 10টা দরজা বন্ধ হবে, 8 নম্বর একটা দরজা খোলা থাকবে। হুম হুম, সেই দরজাটা তোমাকেই নক করে বের করতে হবে। বিজয়ের পরে নিয়ে বা অন্যান্য কাজ নিয়ে আমি কি 10টা জায়গায় যাইনি, তারপরে একটা দরজা খুলেছে, এখনও আমরা লড়ে যাচ্ছি যাতে ছবিটা প্রপারলি ওটিটিতে আসে, হুম হুম, স্যাটেলাইটে আসে, এবং সবাই যাতে দেখতে পায়। সুতরাং নিজেকে আগে প্রস্তুত করতে হবে যে আমি যেটা করতে চাইছি, আমি যেভাবে স্কুলে পড়াশোনা করেছি, আমি এই মাধ্যমে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠাতা করে আসবো। অভিনয় করতে যাওয়া মানেই শুধুমাত্র জিমে গিয়ে ঘাম ঝরানো নয়, অভিনয়টাও অভিনয়ের জায়গায় গিয়ে শিখতে হবে। আজকাল সবাই অভিনয় চরিত্র পেয়েছি, জিমে যাচ্ছি। হুম হুম, আহ, বিভিন্ন সময় দেখবে যে সমস্ত ফিল্ম আর্টিস্টদের হুম হুম, এই জেনারেশনের, আমি কিছুদিন আগে কঙ্গনা রানাওয়াতের একটা ইন্টারভিউ শুনছিলাম, বলছিল সবাইকে একরকম দেখতে, হুম হুম, হুম কেউ চরিত্র নিয়ে ঘাটছে না, সবাই সুন্দর কি করে হতে চায়। হুম, চরিত্রের ডিমান্ডটা কি, আমাকে কিভাবে সেই চরিত্রটা হয়ে উঠতে হবে, সেটা আমি এই সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করে বুঝেছি, যে আমাকে কি করে চরিত্রটা হয়ে উঠতে হবে। মমতা শঙ্কর দিনের পর দিন না খেয়ে শুটিং করে গেছেন, কারণ পুরো ছবিটা দেখলে বোঝা যায় উনি ছবিটা শুরুতে যেমন দেখছে, ছবিটা শেষ অবধি যখন গেছেন ওনার শরীর একেবারে ভেঙে গেছে। ছবিটার গল্পের ডিমান্ডটাই তাই ছিল। কিন্তু ক্যারেক্টারের শুটিং মধ্যে তো ঢুকে যাওয়া। কিন্তু শুটিং তো আমরা ওরকম সিকোয়েন্সলি করিনি, আগে পরে করেছি। উনি নিজেকে যেদিন মনে হয়েছে আজকের আমার ভাঙার দিন, আমি সেদিনকে সেইভাবেই ভেঙেছি। সেই মানসিক প্রস্তুতিটা উনি অজান্তে নিয়েছেন, আমাদের জানতে দেননি। উনি বলছেন ঠিক আছে, আজকে খাবো না, খিদে নেই। আসলে উনি চেয়েছেন সেদিনকে অভুক্ত থেকে সেই অভুক্তর এক্সপ্রেশনটা ওনার মুখে আনতে, যাতে চরিত্রটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। শিক্ষা। সুতরাং পর্দাতে স্ক্রিনে সবটা ধরা পড়ে, নিজেকে সেই বিশ্বাসযোগ্যতাটা করে তুলতে হবে যাতে অডিয়েন্স গ্রহণ করে।
অডিয়েন্স তো জানেই না বিজয়ের পরে কে বানিয়েছে বা কারা বানিয়েছে। অডিয়েন্স কিন্তু মমতা শঙ্কর, দীপঙ্কর দে, স্বস্তিকা মুখার্জি এবং বাকি শিল্পীদের দেখতে এসেছেন। তারপরে কখন তারা গল্পে ঢুকে কে বানিয়েছে, কারা বানিয়েছে সেটা খুঁজেছেন। যখন একেবারে শেষে নামটা আসে প্রযোজক পরিচালকের, তখন হাততালিটা বেজে ওঠে, আচ্ছা এরা বানিয়েছে। এরকম একটা অন্য ধরনের গল্প। এই গল্পটা রোজ হবে না। আমি জানি না কি করে লিখেছি সেটা, কিভাবে হয়ে গেছে সেটা। গতকাল রাতেও মমতা শঙ্করের সঙ্গে কথা হচ্ছিল এবং বলছিলাম আমি যে জানি না কি করে হয়ে গেলেন। এটা একটা প্রাপ্য এটা পাওনা। প্রাপ্য পাওনা আর সময়, যেটা যে সময়ের হবার সেই সেটা সে সময়েই সময় হবে। হবে। সেটা আমার অডিয়েন্সদেরও বলবো, যারা পরবর্তী প্রজন্মে এই কাজটাতে আসতে চাইছেন তাদেরও বলবো, সময়ের অপেক্ষা করে যাও, ঠিক সময় হবে। ওই সময় হবে বলে চুপচাপ বসে থাকলাম সেটা না, তার মাঝখানে অনুশীলনটা চলতে থাকবে, ম্যানিফেস্টেশনটা চলতে থাকবে হুম যে আমি পৌঁছবো এবং আমি করবই। এবং সমস্ত কটাক্ষ, সমস্ত যন্ত্রণা, হুম ভীষ্ম পিতামহকেও অজস্র সরসজ্জার মধ্যে তার মৃত্যুর দিনের জন্য অপেক্ষা করতে হুম হয়েছে, আর হুম আমরা তো নিমিত্ত মাত্র। হুম হুম সুতরাং এইটা, এই প্রসেসটা চলতে থাকবে, আর কিছুই নিয়ে যাব না, যতটুকু আছে এখানেই। যার যতটুকু যার কাছে প্রাপ্য বা প্রাপ্তি, সেটাও একটা নির্ধারণ করাই থাকে, তার কাছ থেকেই তুমি সেটা পাবে, অন্য কারোর কাছ থেকে পাবে না। বাবা মার কাছ থেকে যতটুকু পাওয়ার, সেটা তো শেষ নেই কোনো, সেটাই পাবো। আহ, বাকিদের কাছ থেকেও যেটা পাচ্ছি সেটাও পাবো, ততটাই পাবো, এবং প্রত্যুত্তরে কি দিয়ে যাচ্ছি। যদি অকৃতজ্ঞ হই, তাহলে একজন ভালো মানুষ হতে পারবো না। অবশ্যই কৃতজ্ঞতা রাখতে হবে প্রত্যেকের কাছে। অবশ্যই। জীবনে কখনো হিসেবের খাতায় হুম। মানে হিসেবের খাতা রাখতে দেখেছো বা হিসেব করতে বসেছো কোনোদিন? অনুসয় হিসেব হয়তো বেহিসেবি হলেও জীবনে যেমন সবটা ঠিক না, হুম হুম আবার খুব বেশি হিসেবি হওয়াটাও ঠিক নয়। হুম হুম মানে আমি তোমার সঙ্গে যদি সম্পর্কটা হিসেব করে রাখি, তাহলে আমার বন্ধুত্ব, আমার সম্পর্ক রাখা এবং মানুষ হওয়ার মধ্যে কোথাও ভীষণ স্বার্থ রয়ে গেছে। হুম হুম তা সেটা আমি সম্পূর্ণ বলার থেকে, আমি তাসলিমার কিছু লেখা ভীষণ পছন্দ করি। হুম হুম তাসলিমা কি করে হিসেব নিকেশ করে দিয়েছেন আমাদের জীবনের, এবং সেটা হয়তো সেই হিসেব নিকেশটা সার্বজনীন। হুম তিনি হুম লিখছেন, কতটুকু ভালোবাসা দিলে, কজোড়া গোলাপ দিলে, কতটুকু সময়, কতটা সমুদ্র দিলে, কটি নির্ঘুম রাত দিলে, কফোটা চোখের জল দিলে, সব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছিলে আমাকে, বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো, আমি বুঝে নিলাম তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসো না। ভালোবাসা ফুরোলেই মানুষ হিসেব করতে বসে, তুমিও বসেছ। ভালোবাসা ততদিনই ভালোবাসা যতদিন এটি অন্ধ থাকে, বধির থাকে, যতদিন এটি বেহিসেবি থাকে। তাই শেষে বলতে চাই, একটু বেহিসেবেই থাকি। এত হিসেব করে কারোর সঙ্গে মিশিনি, বা যা কিছুই করেছি এতটা হিসেব হিসেব করছি শুধু কাজটা কি করে করা যায়। কোনো স্বার্থসিদ্ধির জন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করব, তারপর সুযোগ সন্ধানী হব, তারপরে যেই কাজটা হয়ে যাবে তাকে ইনভিজিবল করে দেব, হুম হুম সেটা মানুষ হয়ে না দিনের শেষে আয়নার সামনে দাঁড়ানো যায় না। সেই হিসেবটা যেদিন করতে পারবো, প্রতিদিন করি, যে দিনের শেষে আমাকে বাড়ি ফিরেই আসতে হবে, যা কিছুই প্রাপ্তি অপ্রাপ্তি হোক না কেন, এবং আয়নার সামনে দাঁড়িয়ে প্রথম প্রশ্নটা নিজেকে করতে হুম হবে, হুম তুমি কি সঠিক ছিলে তোমার জায়গায়? একদম। অনেকটা জানলাম, অনেকটা শুনলাম, শিখলাম। আহ, যারা দর্শকরা রয়েছেন তারাও শিখলেন, আমরাও শুনলাম। ধৈর্য রাখতে হবে, ভাবতে হবে, অনুশীলন করতে হবে, এবং অবশ্যই কষ্ট করলে কেষ্ট মেলে, সেটাও জানতে হবে। শিলিগুড়ি শহরে একদিন এসেছিল অভিজিৎ, অনেক স্বপ্ন নিয়ে। আবার দম্ভের সাথে মাথা উঁচু করে সেই শহরেই ফিরে গিয়ে নিজের কাজ দেখিয়েছে। আজ শিলিগুড়ি শহরে গর্বের সাথে অভিজিতের নাম নিতে হয়। যারা তাকে চিনি, যারা খুব কাছের মনের মানুষ, তারাও যেমন গর্বের সাথে বলি অভিজিৎকে আমরা চিনি। অভিজিতের বিজয়ের পরে দেখতে থিয়েটারের বাইরে প্রচুর লাইন থাকে, এবং এই লাইনটা যেন শিলিগুড়িতেও থাকে।
এমনটাই আশা রেখে আজ আমরা কথা বলেছি অভিজিৎ শ্রীদাসের সাথে। আবারও হাজির হব আহ, অন্য কোনো গেস্টকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে আপনাদের সাথে শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার।